সবাইকে স্বাগতম। আজকে চিরপিং বার্ডস টেল অফ সোলের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 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 আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের প্রথম পর্বের অতিথি। তার আগে কিছু তাকে পরিচয় করে দেওয়ার আগে কিছু কথা বলে নিতে চাই। আমাদের এই প্রোগ্রাম যেটি হচ্ছে চিরপিং বার্ড টেলস অফ সোল, আজকে আমরা কানেক্ট হচ্ছি তৌসিফুর রহমান ইমের সাথে। এবং তৌসিফুর রহমান ইমকে একটু যদি ছোট করে পরিচয় করিয়ে দিতে চাই, সেক্ষেত্রে তৌসিফুর রহমান ইম হচ্ছেন একজন বাদ্যযন্ত্র শিল্পী। গত বেশ কয়েক বছর ধরে উনি সঙ্গীত অঙ্গনে তার ব্যাপক পদচারণা। বাংলাদেশের সমকালীন ব্যান্ড সঙ্গীতের মাঝে নিজের প্রতিভা দিয়ে বেশ শক্ত অবস্থান তিনি তৈরি করে নিয়েছেন। এবং তিনি বর্তমানে আছেন বাংলাদেশের রক ফিউশন ব্যান্ড, প্রোগ্রেসিভ ব্যান্ড বাউল এক্সপ্রেসের কিবোর্ডিস্ট হিসেবে, কিবোর্ড বাদক হিসেবে। এবং এছাড়াও তিনি ব্যান্ড দল আন্ডারকভারের সাথেও যুক্ত আছেন। ইমের যদি আমরা ইমকে আরেকটু ভালোভাবে জানতে চাই, তাহলে তার সম্বন্ধে এতটুকু বলতে হয়, ইমের সুর তাল লয়ের সাথে তার সক্ষতা শৈশবকাল থেকে। সময়ের সাথে সাথে তিনি নিজেকে পরিণত করে তুলছেন এবং পেশাগত জীবনে তিনি বেশ কিছু বেসরকারি রেডিও স্টেশনের সাথে যুক্ত ছিলেন কর্মসূত্রে। এছাড়াও তিনি বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন একাধিক জায়গায়। সঙ্গীতকে পেশাদারিত্বের জায়গা থেকে অনুরাগ প্রকাশের অর্জন হিসেবে তার সম্প্রতি সর্বশেষ তার কিছু অর্জনও রয়েছে। তিনি একজন পাশাপাশি মিউজিশিয়ান হিসেবেও প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি তিনি গড়ে তুলছেন তার ব্যক্তিগত স্বপ্নের নানা কারখানা। তিনি ভ্রমণ প্রিয়াসী, সদ্য মিশুক, প্রাণোচ্ছল, বন্ধুভাবাপন্ন। তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নানা দিক এবং ভবিষ্যৎ ভাবনার ফুলঝুরি নিয়ে আজকে আমরা হাজির হচ্ছি তৌসিফুর রহমান ইমের সাথে। আমাদের প্রথম আজকের যে আলাপ, চিরপিং বার্ড টেলস অফ সোল, আত্মার কথা। আজকে আমরা সবাই জানি আমরা আজকে একটি বিশেষ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। এই বিশেষ পরিস্থিতি আমাদেরকে নানাভাবেই বন্দী করে ফেলছে। আমরা মানুষকে দেখতে চাই মুক্ত পাখি হিসেবে, এই জন্য কিচিরমিচিররত মুক্ত পাখি, মুক্ত বিহঙ্গ। মানুষ তার সীমাবদ্ধতাকে ছাড়িয়ে তার স্বপ্নের কাছাকাছি পৌঁছাবে এবং তার আত্মার কথা আমরা আজকে শুনতে চাই তারুণ্যের কাছ থেকে। আমি ডেকে নিচ্ছি তৌসিফুর রহমান ইমকে। স্বাগতম তৌসিফুর রহমান ইম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, খবর কি অবস্থা, কেমন আছেন? এই তো কেমন চলছে? এই তো মোটামুটি চলছে, যেভাবে চালানো যায় সীমাবদ্ধতার ভিতর দিয়ে। এখন আজকে আমাদের প্রোগ্রামের যেই থিমের সাথে আপনাকে পরিচয় করে দেওয়া হলো যে আমরা নতুন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, চিরপিং বার্ডস টেলস অফ সোল, কানেক্টেড উইথ তৌসিফুর রহমান ইম। যদিও খুবই ইন্ট্রোডাকশনটা খুবই কম হয়ে গেছে আমার দিক থেকে মনে হয় যতটুকু, যে সব্যসাচী বাদ্যযন্ত্র শিল্পী যদি বলি, আমি বলতে চাচ্ছিলাম যে একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী তৌসিফুর রহমান ইম। সেক্ষেত্রে কতগুলা বাদ্যযন্ত্রে পারদর্শী সেগুলা কিন্তু সেই গল্পগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শুনবো। সময় এখন আপাতত প্রথম দিকে আমরা একটু জানতে চাই আপনার সময় কেমন যাচ্ছে এখন বর্তমানে? আমার সময় খুবই ভয়ঙ্কর যাচ্ছে, গত 3 দিন যাবৎ জ্বরে ভুগতেছি, লাইক 102 দিন, প্রচুর ঠান্ডা, কাশি, সবকিছু মিলেই একটু আগে স্যুপ খেয়ে নিয়েছি, যেন আজকে ভালো মতো লাইভটা অন্তত অ্যাটেন্ড করতে পারি। ইভেন এখনো স্যুপ শেষ হয়নি, আর একটু স্যুপের চুমুক দিয়ে দিই। সবারই মনে করেন যে একটু হেকটিক সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, অনেক চ্যালেঞ্জিং সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা কোথা থেকে শুরু করব সেটা জানি না, কিন্তু মনে করেন যেখান থেকে শুরু করি কথায় এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। তো যদি প্রথম থেকেই শুরু করি, তো আপনার একটু যদি
পারিবারিক জীবন সম্বন্ধে একটু বলতেন আমাদেরকে, যে আপনি কবে, কোথায়, কিভাবে শুরু করলেন নিজেকে আবিষ্কার করা, যে আপনার পরিবারের ভিতর দিয়ে নিজেকে আবিষ্কার করা শুরু করলেন বোধের ভিতর দিয়ে, সেই গল্পটা একটু যদি বলতেন, যে শৈশবের কোনো স্মৃতি, বিশেষ কোনো স্মৃতি আপনার ইয়েতে আসে কিনা, স্মরণে আসে কিনা, যেটা আপনি শেয়ার করতে চান প্রথমে, টপ অফ দা ডে হিসেবে। যদি শুরু করতে চাই তাহলে আসলে শৈশব মানে শৈশবের হাত ধরা হয়েছে হচ্ছে আমার ঘরের মানুষজনকে, আমার মা বিশেষ করে। আমিও এখন যে পর্যায়ে আছি বা যতটুকুই আসতে পেরেছি, তো এর পিছনে যার সবচেয়ে বড় অবদান সে হচ্ছে আমার মা। মেইন ঘটনা হচ্ছে আমার নানা প্রচুর গান পিপাসু ছিলেন, উনি প্রচুর গান পছন্দ করতেন। তো আমার নানা চেয়েছিলেন তাদের বাচ্চারা গানের প্রতি একটু ঝোঁক বাড়ুক, তার বাচ্চারা হয়তো গানের প্রতি একটা মনোনিবেশ সৃষ্টি করুক, গানের প্রতি আশেপাশে থাক, কিন্তু তার বাচ্চারা গান নিয়ে অত বেশি সিনসিয়ার ছিলেন না। কিন্তু আমার মা ব্যাপারটাকে একটু অন্যভাবে অ্যাপ্রোচ করে নিতেন। তারপরে হচ্ছে ওই জিনিসটা উনি আমাদের প্রতি ঢেলে লাইক আমাকে বিশেষ করে আমি যখন আমার স্বরে স্বরে ক খ গ ঘ এবং সারে গা মা সবকিছু একসাথে, মানে আপনি যদি চিন্তা করেন যে আমি স্বরে হতে অজগর আর গানের স্বরলিপি সারে গা মা দিয়ে আমি গান হারমোনিয়ামে বাজছি, মানে ব্যাপারটা ভাবতে অন্যরকম লাগে ওই ক্ষেত্রে। তো পরবর্তীতে গান গাওয়া শুরু, গানের পরিপ্রেক্ষিতে আমার ভাই গিটার শেখা শুরু করে, তার সাথে আমাকে কিবোর্ডে ভর্তি করিয়ে দেয়। তো এই আমার যখন বয়স ৬ কি ৭ তখন থেকে হচ্ছে আমার কিবোর্ড নিয়ে আমার পথ চলা শুরু। একটু একটু করে স্টাফ নোটেশন শিখে অনেক দিন, অনেক বছর পর, মানে অনেক দিনের প্র্যাকটিস আর কি। প্র্যাকটিসের পর খুব বিরক্ত লাগে এক সময় যে স্টাফ নোটেশন এত পেইনফুল আর আমি এত ছোট, মানে মানে যা তা অবস্থা। তো মাঝে মাঝে তো মনে হচ্ছে যে সবকিছু ছেড়ে দিই, কিন্তু ফাইনালি এখন এসে যতটুকুই আসতে পেরেছি, তো এখন দেখে মনে হয় যে না, যত কিছুই কষ্ট করেছি বা যাই করছি আমাকে নিয়ে যত পরিশ্রম করেছি, তার একটা ছোট হলেও বেনিফিট আমি পাচ্ছি এখন। ছোট না, ভালোই বেনিফিট পাচ্ছি অ্যাকচুয়ালি। তো 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 এই যে আপনি কিবোর্ড বাজাচ্ছেন, তো এটা কোন বয়সের ছবি? এইটা হচ্ছে আমি যখন ক্লাস 5 এ পড়ি। লাইক 5 এ পড়েন। হ্যাঁ, আমার এক ভাইয়ের বিয়ে ছিল। তো হঠাৎ করে এই প্ল্যান হলো যে গানের প্রোগ্রাম করবে। তো প্রোগ্রামে হুটহাট করেই সবকিছু অ্যারেঞ্জমেন্ট আমাকে কিবোর্ড সহ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হলো, এবং এখানে তখন আমার কিবোর্ড স্ট্যান্ডও ছিল না। তো দেখেন পিছনে একটা চেয়ার দিয়ে স্ট্যান্ড বানানো হচ্ছে, না হচ্ছে আরেকটা চেয়ারে বসা। সো এটা হচ্ছে আমি যখন ক্লাস 5 এ পড়ি তখনকার পারফরম্যান্স করা একটা ছবি। তো তো আপনি বলছিলেন যে আপনি বলছিলেন যে ছোটবেলা থেকেই অনেকটা ভেবে উঠতে পারেননি, সময় টু সময় আপনাকে এই পথে নিয়ে এসেছে। আমরা একটু ছোটবেলাতেই থাকতে চাই, ছোটবেলাতেই থাকতে চাই। যদি আপনি ওইভাবে ভেবে না থাকেন যে আপনি মানে যে প্রথম কোন দিন ভাবলেন যে আহ গানই জীবন গানই আমার প্রাণ, কার দিকে চেয়ে ভাবলেন? তারও আগে আমার প্রশ্নটা হচ্ছে, এর আগে আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন, বা আপনার আশেপাশের পারিপার্শ্বিক মানুষজন আপনাকে কি হিসেবে দেখতে চেয়েছিল? আচ্ছা, অনেকে আছে না যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, এক্স্যাক্টলি এইরকম হতে চায়, স্বপ্ন থাকে। আমার শখ ছিল বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া। ঘটনা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন হচ্ছে আমাদের ম্যাথে সৃজনশীল পদ্ধতিটা ঢুকে। তো সৃজনশীল আসার পর থেকে হচ্ছে আমি ভাবি যে আমার ম্যাথ আর মাথায় ঢুকে না। তো যাই হোক, আমি রেজাল্ট খুব বাজে আসে, আমাকে হচ্ছে গভর্নমেন্ট স্কুলে পড়তাম, তো আমাকে হচ্ছে আর্টস চাপিয়ে দেওয়া হয়। তো এই জন্য হচ্ছে আমি স্কুল থেকে টিসি নিয়ে অন্যখানে শিফট হবো। তো যখন আমি টিসি নেওয়ার জন্য হেড মিস্ট্রেসের কাছে যাই, উনি হচ্ছে আমাকে বলে কেন মানে তুমি কেন টিসি নিবা? আমি বললাম যে এই আমি আর্টস চাই না, আমি হচ্ছে অন্য সাবজেক্টে পড়তে চাই। উনি বলে তোমার যেই সাবজেক্ট খুশি তুমি নিয়ে পড়ো, বাট টিসি নিও না। তো যাই হোক, পরবর্তীতে আমি সায়েন্স নেই। সায়েন্সের পরে হচ্ছে দেখলাম সায়েন্স করতাম, পরবর্তীতে আমি কমার্সে বিজনেস স্টাডিজে শিফট করি। তো যাই হোক, তো তখন থেকে আমার যখন ক্লাস 9 এ পড়ি তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো। বাট ইভেন আমার কাছে ম্যাগাজিন আছে, এখানে লেখা যে তৌসিফুর রহমান বিজনেস স্টাডিজ বলে তো ইচ্ছা কম্পিউটার ইঞ্জিনিয়ার। এখন ঘটনা হচ্ছে কমার্সের পরে আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার কিভাবে হবেন?
সো এইটা খুবই একটা হাস্যকর কাহিনী, এটা যে দেখে সে এখনো হাসে। তো যাই হোক, তো আমার ইচ্ছে ছিল বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করা, কিন্তু সময়ের সাথে সাথে কোথা থেকে যে কোথায় ছিটকে এসে পড়লাম তা আসলে মানে বুঝে উঠতে পারিনি। তো এই আচ্ছা, তো এই আর কি। বলুন, শেষ করতে এটাই। চেয়েছিলেন? হ্যাঁ, তো যাই হোক, তো পরবর্তীতে আর হয়নি। পরবর্তীতে আমি এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, পরে তো ইভেন আমি মার্চেন্ডাইজিং এও ভর্তি হয়েছিলাম। ২-১ সেমিস্টার করার পর দেখলাম যে ভাই পড়াশোনা আমার জন্য না। পড়াশোনা ইজ ভেরি টাফ। মানে এই মানে ভয়ংকর অবস্থা। খুব প্যারা, খুব। তো যাই হোক, পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে, পড়াশোনার বইটি রাখি। আমি হচ্ছে আমার নিজের যে সৃজনশীলতা আছে, আমি ওগুলোকে ফিল্ড পর্যায়ে নিয়ে দেখি যে আমি কতটুকু পারি। তো যাই হোক, এভাবে আমি ২০১৩ থেকেই বিভিন্ন ধরনের পেশাগত জীবন শুরু করি। একের পর এক পেশাগত জীবন চলতে থাকে। কখনো গার্মেন্টস এর ছিলাম, কখনো ছিলাম আপনার বিভিন্ন ইনস্টিটিউশনে মিউজিক ইনস্ট্রাক্টর হিসেবে, কখনো বিভিন্ন রেডিওতে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, তো কখনো বিভিন্ন কোম্পানির কোঅর্ডিনেটর বা ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলাম। তো যাক, মানে অনেক ধরনের ফ্লোতেই কাজ করে আসছি আর কি বেশ কিছুদিন ধরে। তো এখন হচ্ছে নিজের সবকিছু বুঝেছি, নিজের একটা ইভেন্ট ফার্ম, নিজের একটা প্রোডাকশন হাউস, নিজের কিছু অনলাইন শপস, নিজের আরো কয়েকটা স্টার্ট আপ নিয়ে কাজ করে চলছি। সময়ের সাথে সাথে বিভিন্ন মানে বাধা বাধ্যকতার মধ্যে পড়ছি, লাইক করোনা, লকডাউন, সবকিছু এরকম। এরকম লকডাউনের কারণে যেভাবে আমি যে আটকে পড়েছি, এরকম আটকে পড়া আমি বেশ কিছুবারই করি। মানে যে কোনো কিছু শুরু করতে চাই, মাঝখানে আমি আটকে পড়ি। এরকম আটকে পড়ি, ছিটকে পড়ি, এই করি ওই করি, বাট কখনো মানে থেমে রইনি। এটা হচ্ছে মানে আমার আশেপাশের মানুষদের জন্য, তাদের কাছ থেকে খুব ভালো একটা সাপোর্ট পাই আমি সবসময়। তো কখনো থেমে থাকতে হয় না, কিছু না কিছু নিয়ে হচ্ছে আমি কাজ করেই চলছি। তো দেখা যাক এর শেষ কোথায়। তো শেষটাই আর কি দেখতে যাচ্ছি। মনে করুন যে আপনি বলতেছিলেন যে আপনি আপনার একটা একাডেমিক একটা স্কেডিউল আমাদের সামনে দিলেন, যে আপনি বিজনেস স্টাডিজ থেকে একাডেমিক্যালি এগিয়েছেন। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে মিউজিকের প্রতি আপনার যে ছোটবেলা থেকে আগ্রহ, এবং বলতেছিলেন যে আপনার হয়তো মানে গ্র্যান্ডফাদারের একটা ড্রিম ছিল যে আপনি ওইভাবে চিন্তা করবেন, যে আপনি ওইভাবে চিন্তা করবেন যে তার একটা স্বপ্ন পূরণের জায়গা তৈরি হবে, সেটা আপনার মায়ের হাত দিয়ে হয়েছে। তো আপনার মাকে ধরতে পারি আমরা প্রথম শিক্ষক হিসেবে। তো মানে গানের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, গানের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, অন্ততপক্ষে আমি যতটুকু আপনাকে নিয়ে স্টাডি করতে গিয়ে দেখলাম যে আপনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও ছিলেন, এবং নজরুল একাডেমিতেও একটা কোর্স করেছেন সম্ভবত, মানে শিক্ষাটা নিয়েছেন। এবং আমি একটু ডিটেল জানতে চাচ্ছিলাম যে আপনি দেখছিলাম যে আপনি রিসাইটিং এর কোর্সও করেছেন, আমি হচ্ছে মানে ওই দক্ষতাটাও আপনার ভিতরে আছে, আবৃত্তির দক্ষতাটাও। তো আমি যদি শুরু করি তাহলে হচ্ছে বলি যে আসলে কি কি আমার বিশাল বড় লিস্ট। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে ভর্তি করা হচ্ছে গানের স্কুলে। সো আমি গানের স্কুলে গান শেখা শুরু করি। ইন দ্য মিন টাইম আমাকে ওই সময় মানে বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট করানোর জন্য আমাকে ফ্যাশন শোর জন্য ক্যাট ওয়াকিং, হাবজেবি এসবে ভর্তি করানো হয়। সো ওটার পাশাপাশি আমাকে নাচেও ভর্তি করানো হয়, বেশ কিছুদিন আমাকে নাচতে হয়েছে। তার পাশাপাশি আমাকে চিত্রাঙ্কনেও ভর্তি করানো হয়, আমি পাশাপাশি বেশ কিছুদিন ড্রয়িং করেছি। ইন দ্য মিন টাইম বেশ কিছু বছর পর আমাকে হচ্ছে শিশু একাডেমিতে আবৃত্তিতে ভর্তি করানো হয়। ওখানে ২ বছরের কোর্স ছিল একটা। তো এটা খুব ভালোভাবেই শেষ করেছি, লাইক আমি থার্ড হয়েছিলাম আপনার সবকিছু শেষে। তো তারপরে হচ্ছে আমি গানকে আরেকটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য ইন্দ্রমোহন রাজবংশীর এক গুরুজি আছেন, ওনার কাছে আমি প্রায় ১ থেকে ১.৫ বছরের এক ভালো লেভেলে একটা কোর্স করেছিলাম। তো উনি আমাকে যা দিয়েছিলেন মানে ওইটার জন্য আমার ওভারঅল সবকিছু অন্য লেভেলে চলে গেছিল। অন্য লেভেল অন্য লেভেল, মানে আমার গান নিজেরই মানে তখন হচ্ছে নিজেরই ভালো লাগতো গান গেতে। লাইক গলার মধ্যে এত চেঞ্জেস, মানে টাইম টু টাইম রাগ রেওয়াজ করা সবকিছু মিলে মানে ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, এগুলো হচ্ছে ক্লাস 7-8 এর ঘটনা। তো ফাইনালি হচ্ছে আমি নজরুল একাডেমিতে শিফট হই। তো এখানে আমি ২ বছর ৪ বছরের কোর্স ছিল। তো ২ বছর আমি রান করার পর আমার হচ্ছে ভয়েস চেঞ্জেস শুরু হয়, লাইক সবার যা হয় ১৫-১৬ বছর বয়সে। তো তখন থেকে হচ্ছে আমি হাই পিচে গান গেতে পারতাম না, গলা খুব চেপে থাকতো। এরপর আস্তে আস্তে আমি কিভাবে কিভাবে জানি গান গাওয়া থেকে ছিটকে যাই।
তো পরবর্তীতে আমার আর গান কন্টিনিউ হয় না, বাট পরবর্তীতে যা কন্টিনিউ হয় সেটা হচ্ছে আমার মিউজিক ইনস্ট্রুমেন্টের উপর একটা অন্যরকম প্যাশনেট কাজ করে, যে আমি অ্যাকোস্টিক যত ইনস্ট্রুমেন্ট আছে আমি ওগুলোকে সব গ্র্যাব করতে চাই, লাইক কাহন, লাইক তবলা, ঢোল, ড্রামস, লাইক যত ধরনের, লাইক আমার কাছে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে, আমি কিছু গিফট হিসেবে পেয়েছি। আমার ফ্রেন্ড আছে পারাবি, ও হচ্ছে আমাকে দুটো জিনিস গিফট করছে রিসেন্টলি, হচ্ছে কালিম্বা, কালিম্বাটা দিস ওয়ান, আর হচ্ছে মেলোডিটা দিস ওয়ান। মানে সেও খুব ভালো মতো জানে যে আমি অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট খুব পছন্দ করি, এই জন্য হচ্ছে আমাকে আরো এক্সপার্টাইজ হওয়ার জন্য সে আমাকে এগুলো গিফট করেছে যেন আমি ভালো কিছু করতে পারি। সো থ্যাঙ্কস টু পারাবি। আর হচ্ছে প্লাস আমার মানে আমার আসলে প্যাশনেট এটার উপরে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর সবচেয়ে বেশি প্যাশনেট হচ্ছে আমি পারকাশন ইনস্ট্রুমেন্টের উপরে। সো এগুলোর প্রতি আমার ঝোঁক দিন দিন বাড়তে থাকে, নেশা বাড়তে থাকে। তো পরবর্তীতে এগুলোর প্রতি ঝোঁক বাড়ে, পরে দেখলাম যে না, এগুলো আসলে খুব মানে মানে অনেক ধরনের ফিনান্সিয়াল ইস্যু থাকে, বিকজ অফ এগুলো খুব প্রাইসি হয়ে থাকে, তখন অনেক হাই প্রাইসে থাকে, তখন বলতে চাই কিন্তু কালেক্ট করা, বাসা ভর্তি করার কোনো মানে নেই। তো পরবর্তীতে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি কম্পোজিশনের দিকে চলেছি, সফটওয়্যারের থ্রুতে আমি আমার অন্তত যা চাচ্ছি একটু এলো তো দিতে পারবো। তো যাক আমি হচ্ছে আস্তে আস্তে মিউজিক প্রোডাকশনের দিকে নেমে যাই। দেখি আমি যখন ক্লাস টেনে পড়ি, ক্লাস টেনে আমি কপি করতাম 11-12 নেই, যাই হোক। তো তখন থেকে হচ্ছে আমি এরকম সফটওয়্যার থ্রুতে মিউজিক প্রোডাকশন শুরু করি ফাইনালি। সেভাবে আমার হচ্ছে মিউজিক প্রোডাকশনের মানে পথ চলা শুরু এই ঝোঁক দিয়ে। মানে আমি এখন একটা ছবি আপনাকে দেখাচ্ছি, এই ছবিটা আপনি চিনতে পারেন কিনা? বাহ, এই ছবির প্রচুর স্মৃতি। এই এই ছবির ছবি, স্মৃতি হচ্ছে বিকজ অফ এই ছবিতে যে 5 জন আমরা আছি, এই 5 জন মিলে একটা তারপরে ব্যান্ড। এই ছবি, এটা এক্স্যাক্টলি। এটা মানে কত বছর আগে ঘটনা? এটা মানে এই এটা আজ শতাব্দীরই তো, থেকে এই শতাব্দীরই তো এটা ঘটনা। থেকে 2012-13 ঘটনা এগুলো। হ্যাঁ, সো বেসিক্যালি আমার মানে ওরা বিভিন্ন জায়গা থেকে ছড়ানো ছিল। ওরা এক একজন এক এক স্কুল, এক একজন এক এক কলেজ, এক একজন এক এক এরিয়া থেকে এসে একসাথে চটলাতে পাঠিয়েছে। বেসিক্যালি মাঝখানে হচ্ছে আমি, আমার পাশে যে ছেলেটা আছে চুলে যে স্পাইক করা টাইপের, ও হচ্ছে উফাত, ও হচ্ছে গিটারিস্ট। আর পিছনে হচ্ছে একটু মোটা করে যে হচ্ছে অনম। আর সামনে আর একটু একটু রাগি রাগি চেহারা, ও হচ্ছে সাদমান। আর সাদমানের পাশে ছিল হচ্ছে অভি। তো আমরা হচ্ছে আইডিয়াল আর ফিগার বম, এই দুইটা স্কুলের মিক্সচার, দুইটা স্কুল মিলে হচ্ছে আমরা একটা ব্যান্ড ফর্ম করি। যার যে মেইন পার্সন মানে মাঝখানে একটা মিডল পার্সন থাকে সবসময়, মিডল পার্সন হচ্ছে আমাদের ফ্রেন্ড, তার নাম হচ্ছে লাভি। তো লাভিকের থ্রুতে হচ্ছে আমাদের সবার দেখা। তো আমাদের যাত্রা শুরু হয় ব্যাক ইন 2012 লাস্টে, 12 লাস্টে বা 13 ফার্স্ট, হ্যাঁ এরকমই। তো আমরা হচ্ছে হঠাৎ করে লাভিক বলবো যে ভাইয়া এরকম এরকম একজন একটা ব্যান্ড ফর্ম করতে যাচ্ছে, সব আমরাই চল একদিন শুরু করি, বসি কি অবস্থা হয় দেখি। আমি বলছি, হ্যাঁ চলো। তখন হচ্ছে আমরা একটু একটু করে একটু মেটালিকা, একটু কি অর্থহীন, মানে ওই প্রাইমারি স্টেজে যেসব মানে কি বলে এটা, গানগুলো থাকে যেগুলো সবাই চায়, যেগুলো সবসময় খুব মানে খুব ভালো লাগে বাজাইতে, সব মানে যে কোনো সিচুয়েশন যে কোনো সময় আপনি যখনই প্ল্যাটফর্ম করেন না কেন এইসব গান আপনি বাজানোর জন্য মন খুব উৎফুল্ল হয়ে থাকে। তো যাই হোক আমরা ওগুলো দিয়ে শুরু করি, পরবর্তীতে আমরা দুটি সলো ট্র্যাক রিলিজ করি। একটা হচ্ছে ট্র্যাকের নাম হচ্ছে মা, আর একটা ট্র্যাকের নাম হচ্ছে তুমি। তো মা গান নিয়ে অনেক স্মৃতি, তুমি গান নিয়ে অনেক স্মৃতি। মা গান নিয়ে যদি স্মৃতি বলি, ওই গানের সময় হচ্ছে আমাদের এক ভাই ছিল, হীরক ভাই। হীরক ভাই হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে সাইকোলজিক্যাল উপরে পড়াশোনা করে। সে মেইনলি ভালো ফুড প্লে করতো ওই সময়। তো তাকে খুব রিকোয়েস্ট করে আমাদের সাথে নেওয়া হয় যে ভাই প্লিজ একটু গান, একটু গান, একটু গান। তো পরবর্তীতে উনি ঠিক আছে গানটা গায়। গানটা আমাদের কাছে খুব ভালো লাগে বিকজ গানটা একটু প্রোগ্রেসিভ টাইপের ছিল, একটু মাত্রার খেলা আছে, লাইক 7.5 মাত্রা, 12.5 মাত্রা, এরকম একটা খেলা আছে স্টার্টিং এ এবং শেষে। তো খুব মজা। তো পরবর্তীতে হচ্ছে হিরো ভাই আমাদের সময় দিতে পারেনি, তো ওই সময় হচ্ছে আমরা অভিকে কল করেছি, অভি এরকম একটা ফ্রেন্ড আছে, ও ভালো গান গায়, ও আসে। তো পরবর্তীতে অভিকে নিয়ে আমাদের যে গানের কাজ হয় সেটাই হচ্ছে তুমি। তুমি গানটা একটু রক টাইপের, একটু মেলোডি টাইপের। ওই গানটা আমরা পুরো কম্পোজ করে হচ্ছে আফতাবনগরে বসে, আফতাবনগরে
খুব সুন্দর ওয়েদার, বিকেলে সূর্য ডুবতেছে, অন্য সময় হচ্ছে আমরা গানটা নিয়ে বসি, গানটা লেখা শেষ হয়ে গানের সুর দেওয়া হয় এবং সাথে প্রচুর মশার কামড় খেতে হয়। তো সবচেয়ে বেশি মনে আছে মশার কামড়টা আর কি। যে তুমি গানের পিছনে মশার উপর প্রচুর হাত ছিল, কারণ মশার কামড়ের জন্য আমরা তাড়াতাড়ি কাজগুলো শেষ করি, যত কিছু তাড়াতাড়ি কাজ শেষ করে এখানে উঠে যাই। তো পরবর্তী গানটা খুব সুন্দর ছিল, বাট সময়ের সাথে সাথে আস্তে আস্তে আমরা এক একজন এক এক জায়গায় ব্যস্ত হয়ে পড়ি, যা হয় সব শেষে। আমাদের বন্ডিং খুব ভালো ছিল, বাট পরবর্তীতে মানে যে যে যার মধ্যে ব্যস্ত, অনন চলে যায় বাইরে, মেবি অস্ট্রেলিয়া চলে গেছিল, আমার সাবজু তার পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যায়, অর্জু তার পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর আমি তো আমার পড়ালেখা, আমার গান, আমার জব, মানে আমি ওভারঅল সবকিছু নিয়ে ব্যস্ত। ঋতুপর্ণা দেবমণি লিখেছি, ভাইকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ঋতুপর্ণা দেবমণি। তো হ্যাঁ, এই আর কি। আম, তো এই তো আপনার শুনলাম যে আপনার প্রথম দিককার আনঅর্গানাইজড আলোচনা, মানে আনঅর্গানাইজড আলোচনা বলতে কি আনঅর্গানাইজড, আপনি একটি টিমের সাথে স্পোরাডিক ভাবে যুক্ত হয়েছেন, একটা কালেকটিভ অ্যাপ্রোচে যুক্ত হয়েছেন। তো হ্যাঁ। আপনি মানে গুছিয়ে উঠলেন কবে, কখন ভাবলেন যে হ্যাঁ ব্যান্ড মিউজিকে আমি কাজ করতে পারি অ্যাজ আ ইনস্ট্রুমেন্টালিস্ট? মানে মানে বিশেষ করে যদি আমি ধরি যে এখন আপনার বর্তমান পরিচয় হচ্ছে আপনি বাউল এক্সপ্রেস এর কিবোর্ডিস্ট। Exactly. বাউল এক্সপ্রেস এর সাথে কেন, ব্যান্ড আচ্ছা। মিউজিকে কেন, এবং যে বাউল এক্সপ্রেসের যে থিমটা, মানে যতটুকু বোঝা যায় যে তারা রক ফিউশন ব্যান্ড করতেছে এবং তাদের মূল থিমটা হচ্ছে বাউল গান, লোকগান। হুম। হ্যাঁ, একটু বলবেন। সো বেসিক্যালি বাউল এক্সপ্রেসের স্টার্টিং মানে জার্নি শুরু হয় 2010-এর ফেব্রুয়ারি থেকে। তো বাউল এক্সপ্রেসের যে ফাউন্ডিং মেম্বার্স, একজন হচ্ছে আমার বড় ভাই, আপন বড় ভাই, উনি হচ্ছে ব্যান্ডে গান করতেছেন এবং হচ্ছে বেস প্লে করতেছেন, বেস গিটার। আরেকজন হচ্ছে কোমল ভাই, উনিও আমাদের সিনিয়র বড় ভাই, উনি হচ্ছে ড্রামস প্লে করতেছেন। সো বেসিক্যালি বসুন্ধরা সিটি যে মার্কেট, বসুন্ধরা সিটির 8 তলায় একটা ক্যাফে ছিল, মিউজিক ক্যাফে। সো মিউজিক ক্যাফেতে তখন মানে অডিশন দিচ্ছিল কিছু ব্যান্ডের, লাইক 7 দিনে তারা হচ্ছে ওই সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ মিউজিক অ্যারেঞ্জ করবে। সো লাইভ মিউজিক যেহেতু বাজবে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা বিভিন্ন ব্যান্ডের অডিশন দিচ্ছে, এক এক দিন এক এক ব্যান্ড পারফর্ম করবে সেই জন্য। সো এই খবর হচ্ছে খুব প্রমিনেন্ট একজন, নাম বলবো না, উনি হচ্ছে আমাদের মানে আমার বড় ভাইকে নক দিয়ে বলেন এরকম এরকম তোমরা ছেলে আসো। তখন বড় ভাই তো বলে যে আচ্ছা ঠিক আছে আসতেছে। সো বড় ভাই হচ্ছে সে তার বেস গিটার নিয়ে, আর যে ড্রামার সে তার ড্রাম স্টিক নিয়ে হচ্ছে চলে যায় পারফর্ম করতে। তো যাই হোক তারা অডিশন দেয় দুইজনই, একজন বেস দিয়ে গান গাচ্ছে আর একজন ড্রাম দিয়ে পারফর্ম করতেছে। সো মানে খুব অড, বাট তারা কেমনে কেমনে জানি মানে টিকে যায়। তো টিকার পরে যে ভাই উনি বলেন যে এইভাবে তো আসলে পারফর্ম করা যায় না, তোমাদের আর খুব সুন্দর কিন্তু আরো কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে আর কি সাথে। সেই ক্ষেত্রে হচ্ছে তারা আমাকে নক করে, মানে বাসায় আসে, আসার পর বলে যে এরকম এরকম সবকিছু হয়ে গেছে, তাহলে তুই চল, তুই জয়েন কর আয়। তো তার ঠিক 3 দিন পরে মানে ফেব্রুয়ারি 10 তারিখে হচ্ছে আমি ফার্স্ট বাউল এক্সপ্রেসের সাথে বসুন্ধরা সিটিতে লাইভ পারফর্ম করি। তো ওইখান থেকে হচ্ছে জার্নি শুরু। তো আস্তে আস্তে হচ্ছে তখন তো হচ্ছে আমরা বিভিন্ন গান মানে বাংলাদেশি ব্যান্ড, এরপরে কিছু কলকাতার বাংলা গান কাভার দিতাম। তো কাভার দিতে দিতে আমাদের মাথায় আসলো যে আচ্ছা ঠিক আছে, তো ব্যান্ডের নামে দিতে হবে কি, ব্যান্ডের নাম একটা রাখবো আমরা বাউল এক্সপ্রেস, যেখানে হচ্ছে আমরা আমাদের ফোক গানগুলোকে রক ফিউশন প্রোগ্রেসিভ স্টাইলে আউটপুটে দিব। তো ওইভাবে আমাদের জার্নি শুরু। আমাদের এখন বর্তমানে 8টা গান আছে, তার মধ্যে 5টা গান ইউটিউবে রিলিজ করা উইথ ভিডিও, মিউজিক ভিডিও। তো তার মধ্যে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় সেটা হচ্ছে খাজা বাবা। তো বাংলাদেশের সাথে আসলে চলতে চলতে মিউজিকের মানে মিউজিকের প্রতি আরো ঝোঁক বাড়ে বাংলাদেশের জন্য, বিকজ অফ মানে আলটিমেটলি ইন্সপায়ার কাজ করতে যে আমি মানে বলতে গেলে আমি তখন ক্লাস 8-এ পড়ি, 8 বা 9-এ। তো এত ছোট থেকে আমি একটা ব্যান্ডের সাথে আছি, রেগুলার পারফর্ম করতেছি। শুধু ওইখানে না, ওইখান থেকে পরবর্তীতে বিভিন্ন টিভি, রেডিও, বিভিন্ন ওপেন কনসার্ট, ইভেন বড় বড় গুণীজন শিল্পীদের সাথেও কাজ করেছিলাম। তো যেটা ছিল আমার একসময় একটা মানে কনফিউজ, মানে কি বলে সেলফ কনফিউজ ছিল, সেটা হচ্ছে
আমি শুধু বাউল এক্সপ্রেসে কিবোর্ড প্লে করবো, অন্য কোনো ব্যান্ডের সাথে অন্য কোনো ক্রুর সাথে কিবোর্ড প্লে করবো না। সো এই এই ধরনের মেন্টালিটি নিয়ে আমি প্রায় 4-5 বছর পালন করে থাকি। বাট পরবর্তীতে খেয়াল করলাম যে সেম টেস্ট যদি আমি এরকম কন্টিনিউ করতে থাকি, আমার মানে টেস্টের ডাইভার্সন হবে না। আমি অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে পারবো না। তো 2016-17 পর আমি জব নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে আমি মিউজিক থেকে ছিটকে পড়ি। তাই আমি 1-1.5 বছর কোনো ধরনের মিউজিক করিনি, মানে কোনো ধরনের পারফর্ম করা হয় না এরকম অবস্থা। আমার করাতে ব্যান্ড একদম ডাল হয়ে পড়েছিল, কোনো ধরনের প্র্যাকটিস ছিল না, কিছু না। তো পরবর্তীতে আমি জব যখন সুইচ করি, জব যখন ছেড়ে আসি, তখন থেকে আমি আবার আস্তে আস্তে ফোকাস করতে থাকি ব্যান্ডের প্রতি। তখন থেকে হচ্ছে আমার মেন্টালিটি কাজ করে না আমি এখন 10 জায়গায় কাজ করবো, 10 জায়গা থেকে 10 রকমের এক্সপিরিয়েন্স নেবো। আদারওয়াইজ মানে এক্সপিরিয়েন্স ছাড়া আমি আসলে বুঝে উঠতে পারবো না যে আমি কতটুকু পারি, কতটুকু আমার অ্যাবজর্ব ক্ষমতা আছে, কতটুকু আমি আরো দিতে পারবো। তো সবকিছু মিলে এখন হচ্ছে আমি আস্তে আস্তে সবার সাথে একটু করে বাজানো ট্রাই। এটা শুনতেছিলাম আপনার কথা যে আপনি মানে অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছেন কানেক্ট থাকার জন্য, কিন্তু মানে সময়ের সাথে পেরে উঠতে পারেননি হয়তো, মানে কিছুটা গ্যাপ গিয়েছে, সেই জায়গায় আপনি একটু প্রফেশনাল স্পেসে চলে গিয়েছেন যে নিজেকে এক্সপ্লোর করার জন্য অন্য একটি জগতে। সেই প্রফেশনাল স্পেসটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি যে আমরা যতটুকু জানি যে আপনি বাংলাদেশের বিভিন্ন বেসরকারি রেডিও স্টেশনে কাজ করেছেন, কি মানে কোন কোন ইয়েতে ডেজিগনেশনে কাজ করেছেন সেটা যদি একটুখানি দর্শকদের উদ্দেশ্যে বলতেন তাহলে একটু আমি রেডিও জগৎ শুরু হয় আমার ঢাকা এফএম দিয়ে। তো ঢাকা এফএম 2016 জুন জুলাই জয়েন করি। তো ঢাকা এফএম যখন জয়েন করি তখন আমার যে ওনাকে আমি সবসময় মনে মনে ওস্তাদ বলেই ডাকি, সুশান্ত কুমার সরকার, উনি আমার ওস্তাদ। শুধু আমার না, উনি রেডিও জগতে মোটামুটি একজন মাথা। তো ওনার সাথে ওনার হাতে ধরে ওনার ছায়ের নিচে থেকে যে আমি কাজ করতে পেরেছি, এটা হচ্ছে মানে আমার খুবই সৌভাগ্য। এটা জানি না সবার এরকম সৌভাগ্য হয় নাকি। তো ওনার সাথে ওনার হাত ধরেই পাশাপাশি থেকে কাজ করা। তো সবচেয়ে ভালো লাগতো যেটা যে উনি খুব অল্প সময়ে আমার উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। লাইক মানে ওনার মধ্যে একজন মানে উপর লেভেলের মানুষ আমার উপরে পুরো দায়িত্ব যখন ছেড়ে দেয়, তখন ব্যাপারটা ভাবতেই ভালো লাগে। তো তখন থেকে আমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করে যে আচ্ছা ঠিক আছে, তার মানে আমি পারবো। তো পরবর্তীতে ঢাকা এফএম এর আর কিছু সিস্টার কনসার্ন রেডিও আছে। একটা হচ্ছে রেডিও আম্বার, আর একটা হচ্ছে এইচ এফএম। এইচ এফএম ছিল স্পোর্টস রেডিও ছিল, পরবর্তীতে এখন অফ হয়ে আছে। সো যাই হোক, পরবর্তীতে আমি এইচ এবং আম্বার এবং ঢাকা এফএম তিনটাতে একই সাথে কাজ করি। লাইক একই সাথে মানে প্যারালাল, লাইক 4-5টা পিসি সামনে, 4-5টা পিসিতে 3টা রেডিও কাজ একসাথে করতেছি। সো মানে এটা খুবই এক্সাইটমেন্ট কাজ করতো আমার নিজের ভিতরে। আমি সবসময় এক্সাইটেড থাকতাম যে আচ্ছা ব্যাপারটা খুব মজার। তো যাই হোক, এইখান থেকে আমি কাজ করে যা শিখেছি তা হচ্ছে আমার আমি নিজেকে চিনেছি এখানে কাজ করার পর। বিকজ আমি আমি যখন বুঝতে পেরেছি আমি প্রচুর হার্ড ওয়ার্কিং, আমি কাজের জন্য প্রচুর পাগল, আমি কাজ এক্সিকিউট করার জন্য মানে যে কোনো লেভেল যেতে পারি, আমি যে কোনো ধরনের যে কোনো পিরিয়ড টাইম দিতে পারি। লাইক এরকম একটা রেকর্ড আছে, আমি সকাল 6:30টায় অফিসে ঢুকেছি ঈদের সময়, তখন ঈদের প্রচুর প্রেশার থাকে। সকাল 6:30টায় অফিসে ঢুকেছি, রাত 4:30টায় অফিস থেকে বের হচ্ছি, অলমোস্ট 24 আওয়ার্সে ঘুরতে পারলাম। সো ইন দ্য মিন টাইম খাওয়া দাওয়া কোনো হিসাব নেই, বাট ননস্টপ কাজ করেছে। যাই হোক, পরবর্তীতে এটার জন্য আমাকে সবাই খুব প্রশংসা করতো, খুব ভালো লাগতো। বাট আলটিমেটলি কোন এক কারণে আমার ঢাকায় লিভ করতে হয়। সো লিভ করার পর আমি আরেকটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করি। যাই হোক, ওখানে আমি 1 বছর ছিলাম। থাকার পর আমি একটা ডাবিং স্টুডিওতে জয়েন করি, ওখানে আমি বেশি দিন থাকিনি। সো ওইটার পরে হচ্ছে আমি মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ দিয়ে আমি পিপলস রেডিওতে চিফ সাউন্ড হেড হিসেবে জয়েন করি। ওখানে বেশি দিন থাকি। যাই হোক, তো পরবর্তীতে আমি আরো অনেক ধরনের অফার পাই বিভিন্ন রেডিও থেকে, বাট আমি স্টিল এখনো কোথাও জয়েন করছি না, বিকজ অফ আমি এখন নিজের বিভিন্ন স্টার্ট আপ নিয়ে ব্যস্ত। সো ওইখানে ফুল কনসেন্ট্রেশন দিচ্ছি। সো এই
আম, মানে বোঝা যাচ্ছে যে আপনি আহ, মানে অনেক অল্প সময়ের ভিতরে অনেক আহ, জায়গা এক্সপ্লোর করেছেন, অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছেন প্রফেশনালি এবং মিউজিকে, মানে উইদিন মিউজিক। এখন আমার কাছে একটু জানার ইস্যু আছে যে আপনি সম্ভবত বাউল এক্সপ্রেসের পরবর্তীতে আপনি যুক্ত হয়েছিলেন গ্রুপ ব্যান্ড আন্ডার কাভারের সাথে, যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ হ্যাঁ, তো আন্ডার মানে ব্যান্ড মিউজিকের যেটা ব্যান্ড মিউজিকের মানে প্রত্যেকটা ব্যান্ডের কিন্তু আলাদা আলাদা থিম থাকে। তো যেই কারণে বলতেছিলাম যে বাউল এক্সপ্রেস কিন্তু বাউল থিমের উপরে কাজ করতেছে, তারা রক ফিউশন হ্যাঁ করতেছে এবং এখানে আন্ডারকভার করতেছে, মানে ওরা গ্রুপ ক্যাটাগরিতে কাজ করে, মানে তারা গ্রুপ ক্যাটাগরিতে পারফর্ম করতেছে। তো আপনি এটাতে কিভাবে নেগোশিয়েট করেছেন? যে আপনি হয়তো বলতেছিলেন যে আপনি পারকিউশন টাইপের ইনস্ট্রুমেন্ট বাজাতে বেশি পছন্দ করেন, কিন্তু আপনি বাজাচ্ছেন কিবোর্ড এবং সেটি একটি ওয়েস্টার্ন ফর্ম। এবং সবচেয়ে মজার ইস্যুটা হচ্ছে যে আহ, মানে বাউল গানের কিন্তু মানে একটা ফোক ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, ফোক ইনস্ট্রুমেন্ট গুলো প্রয়োজন হয়, এবং তাদের বাউল গানের ভিতরে কিন্তু একটা আলাদা জীবন দর্শন আছে, আলাদা গানের ভিতরে আলাদা টিচিং আছে, মেসেজ আছে। তো ওগুলোর সাথে কিভাবে কানেক্ট করেন উইথ ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট? ওকে। সো এই ব্যাপারটা যখন আসছে তখন বলতে হয় ফার্স্ট অফ অল ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং, বিকজ অফ আমরা যখন কোন একটা ব্যাপারে অভ্যস্ত থাকি, লাইক আমি 3 বেলা ভাত খাই, এটা সবাই জানে, খালি আমি না, আমরা হচ্ছে লাইক আমরা 1 কোটি মানুষ 3 বেলা ভাত খাচ্ছি। তো ইন দ্য মিন টাইম মাঝখানে হঠাৎ একজন বলে যে আমি ভাত খাবো না, আমি অন্য কিছু খাবো, সবাই কিন্তু এদিকে ফোকাস হয়ে পড়ে, এই ও ভাত খাবে অন্য কিছু দেখি তো কেন সার্ভাইভ করবে, ও 3 বেলা ভাত না খেয়ে 3 বেলা রুটি খাবো, সার্ভাইভ করবে কেন, আমরা তো পারবো না। যাই হোক, তো এই যে মানে ফোকাসে পড়ে যাওয়া, ফোকাসে পড়ে গেলে না তখন হচ্ছে স্ট্রাগল আরো বেড়ে যায়, সার্ভাইভ মানে আরেক মানে ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় তখন। সো আমাদের সেম কেস হয়ে গেছে, লাইক ট্র্যাক হচ্ছে বাংলা একদম মাটির গান। তো মাটির গানের মধ্যে হচ্ছে আমরা ওয়েস্টার্ন থিম যদি আনতে চাই তখন কিন্তু অনেক কিছুতে ক্ল্যাশ লাগে, অনেক ধরনের অনেক ক্ল্যাশ তখন লেগে যায়। তো এগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ স্টাডি করতে হবে। সো স্টাডি করার পরেও না নিজের কাছে একটু খুব 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 কাজ করে যে এই ব্যাপারটি আসলে ঠিক হচ্ছে নাকি হচ্ছে না। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে নিজেদের ডিসকাশনে বসি যে আসলে কি হচ্ছে, কতটুকু হবে অ্যাকচুয়ালি। তো ডিসকাশন করার পর যেটা রেজাল্টে আসে আমরা ওটাকে এক্সিকিউটে নিয়ে যাই, এক্সিকিউশন করি ওই ক্ষেত্রে। কিন্তু মানুষ কিভাবে কে কোনটা গ্র্যাব করবে তা আসলে মানে বলা যায় না, বিকজ ভালো ভালো অনেকেই কাজ করছে, প্রচুর ভালো ভালো গানের কাজ হচ্ছে, আমি নিজেই শুনি এরকম অনেক গান, কিন্তু খুবই আন্ডার রেটেড। মানে মানে আপনি যদি ধরেন যে কিছু কিছু ফালতু মানে ফালতু না, প্রত্যেকটা মানে কাজই খুব ভালো। এখন কাজ যেমনই হোক সেটা আহ আহ বলা যাবে না, মানে যদি বলতে চাই সবকিছু একটা ক্যাটাগরি থাকে, লাইক যেমন আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এরকম মানে পরিবারকে ক্লাসিফিকেশন করি, এরকম মিউজিক টেস্টও ক্লাসিফিকেশন আসে। তো যখন দেখা যায় যে লোয়ার মিউজিক টেস্ট অথবা লোয়ার যে মিউজিক মানে ওই ক্লাসে যে মিউজিক গুলো আছে ওগুলো যখন খুব রিচ হয়ে যাচ্ছে, মানে খুব ভালো লেভেলের রিচ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কি সবার ভিতরে না একটা মানে কি বলে মানে ইনসিকিউরিটি বা মানে একটা ডিমোটিভেট হয়ে যায়। তখন খুব ফ্রাস্ট্রেশন কাজ করে যে ভাই আমি এত টাকা খরচ করতেছি, আমি এত সময় দিচ্ছি, আমার টেস্ট এত ভালো, আমি এত স্টাডি করতেছি, আমার গান খাচ্ছে না বা আমার গান কেউ শুনতেছে না। হ্যাঁ, শুনতেছে খুব পার্টিকুলারলি লিমিটেড মানুষ শুনতেছে, শুধু ওই 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 শ্রেণীর মানুষজন শুনতেছে, এছাড়া কেউ শুনতেছে না। আর এদিক দিয়ে হচ্ছে মানে তুমি আমি ভালোবাসা আমরা ভাইগে যেতেছি হ্যান ত্যান হাবিজাবি লিরিকের গান, কোনো মানে ওদিকে কোনো স্টাডির কিছু নেই, কোনো মতে রামসাম যদু মধু দিয়ে বানিয়ে ছেড়ে দিচ্ছে, ওইটাতে কোটি কোটি, এখন তো ইউটিউবের যুগ, সো ইউটিউব কি টানতে হচ্ছে না, সো কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে, মানুষের মুখে মুখে ওই কথা যত কিছু। এখন আমিও কিন্তু বলতেছি, আমি যেভাবে বলতেছি এটা কিন্তু ওটা মার্কেটিং হচ্ছে, এখন আমি ওটা ইনস্টল করি বা ওটাকে নিয়ে আমি ভালো কিছু হলো এটা ফ্যাক্ট, বাট আমি একদম বলতেছি। তো যাই হোক, এগুলো যখন আসে তখন হচ্ছে ভিতরে একটা ডিমোটিভেশন কাজ করে। ওই ক্ষেত্রে যখন তখন মাথায় কাজ করে যে ভাই ও যদি এটা দিতে পারে আমার তো এটা দিতে সমস্যা নেই, আমিও তখন এটা দিতে পারবো।
তো এইভাবে মাঝে মাঝে সর্ট আউট হয়ে যায় বিভিন্ন চ্যালেঞ্জিং ইস্যুগুলো। আচ্ছা, মানে আপনি যখন বলতেছিলেন যে একটা পিকচার তুলে ধরার চেষ্টা করেছিলেন বর্তমান সময়ে, তো আপনার কাছে যদি জানতে চাই, বর্তমান মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি কিন্তু নেই ওইভাবে, বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি এখন নেই, ওটা একটা নিউ মিডিয়া বা ইউটিউব প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে শিফট করে গেছে। তো এই যে চ্যালেঞ্জটা, নিউ চ্যালেঞ্জটা, যে বাংলাদেশে এখন ওইভাবে অডিও ইন্ডাস্ট্রি নেই, এখন যে কেউ প্রজিউমার হিসেবে নিজে নিজেই কাভার করে অথবা কোনো ধরনের ওইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আর মানে অনেকভাবে এই অঙ্গনে চলে আসতেছে। তো এই জায়গাটাতে আপনার মানে ওভারঅল ইন্ডাস্ট্রির মূল্যায়নটা কি একটু শুনতে চাচ্ছিলাম, ইন্ডাস্ট্রির অবস্থাটা আপনার চোখে কেমন, মানে মানে এটার সাথে কমপ্লিমেন্ট, মানে আপনার আগের মতামতের সাথে কমপ্লিমেন্ট করে যুক্ত করে আপনি যদি আরো কিছু একটু বলতে চান যে ওভারঅল পিকচারাইজেশনটা কি ব্যান্ড মিউজিক প্লাস হলো বাংলাদেশের অন্যান্য পুরাপুরি মিউজিক ফ্র্যাটার্নিটিতে। আচ্ছা, যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আহ মানে বর্তমান প্রেক্ষিতে যেটা অবস্থা সেটা হচ্ছে নতুন ভাবে কেউ উঠতে পারছে না। ফার্স্ট অফ অল, নতুন কিছু মুখ আমরা দেখতে পাচ্ছি যাদের গান হয়তো মানে আমি দেখতে পাচ্ছি আমার পার্সপেক্টিভ থেকে আমার খুব ভালো লাগে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে তারা মনে উঠতেছে, বাট তারা মেবি না উঠতে পারে। বাট যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে আগে যারা একবার উপরে চলে মানে উঠে গেছে, একবার যারা তাদের প্রচুর তাদের অবশ্যই তারা প্রচুর হার্ড ওয়ার্ক করছে এটার জন্য, প্রচুর হার্ড ওয়ার্কের থ্রুতে অডিয়েন্স গ্র্যাব করতে পেরেছেন, যার থ্রুতে তারা এখন ভালো একটা লেভেলে স্টেবল হয়ে আছে। সো যারা একবার স্টেবল হয়ে আছে তারা খুব ভালো অবস্থানে আছে, বাট যারা স্টেবল হতে পারে নাই তারা খুবই নড়বড়ে অবস্থা আছে, এই উঠতেছে এই ডাল হচ্ছে, এই উঠতেছে এই ডাল হচ্ছে। ইনফ্যাক্ট আমি হচ্ছে আপনাকে একটা একটা ব্যান্ডের কাহিনী শেয়ার করি। ওদের নাম হচ্ছে অ্যাপিরাস। অ্যাপিরাস হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড এবং তার বড় ভাই, ওরা দুইজন একসাথে কাজ করে, শাফি এবং সামি থেকে। ওরা হচ্ছে ব্যাক ইন 2012 বা 11 থেকে কাজ শুরু করে। ওরা ঘরের মধ্যে ফ্রুটি লুপস দিয়ে দেখতাম মানে খুব অ্যাডভান্স লেভেলের কাজ করতো, লাইক 8-10টা মানুষ এরকম কাজ করতেছে না, ওরা এই ধরনের কাজ করতো, ডাব স্টেপ থেকে শুরু করে ইডিএম এই ধরনের কাজ। ওই সময় আমরা প্রচুর স্ক্রিলেক্স শুনতাম, এরপরে এভিসি শুনতাম, বাট ওদেরকেও শুনতাম না, কারণ ওরা হচ্ছে বাংলাদেশ থেকে কাজ করতেছে। পরবর্তীতে যা হয়েছে সেটা হচ্ছে ওরা বাংলাদেশে প্রচুর বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করছে। দেখেন, আর্টিস্ট বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করার শুরুতে কিন্তু তারা ভালো নাম মানে নাম ছড়াতে পারতো, কিন্তু বাঙালি মানে আমরা হচ্ছে ব্যাপারটা ভালো মতো গ্র্যাপ করতে পারি না, ওদের মিউজিক সেন্স খুবই অ্যাডভান্স আমার কাছে মনে হয়। ওরা পরবর্তীতে এই দেশে ঠিক মতো মানে তাদের প্ল্যাটফর্ম ক্রিয়েট না করার জন্য ওরা বলিউডে চলে গেছে। ওরা এখন বলিউডে ওদের এক নামে সবাই চিনে, অ্যাপিয়ারেন্স। ওরা বলিউডে প্রচুর পরিমাণে কাজ করতেছে। মানে ইন্ডাস্ট্রি অবস্থার জন্য মানে জানানোর জন্য এটা বলা হচ্ছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি আর বলিউডের ইন্ডাস্ট্রি। বলিউডের ইন্ডাস্ট্রি জানে কিভাবে হচ্ছে আর্টিস্টদের মানে সম্মান করতে হয়, কিভাবে আর্টিস্ট মানে একজন পারফেকশনদের কিভাবে মানে মানে ওভারঅল সব জায়গায় ছড়াতে স্প্রেড আউট করতে হয়। আর বাংলাদেশে আমার কাছে মনে হয় খুবই ডমিনেটিং, লাইক যারা উপর লেভেলে খুব স্টেবিলিটিতে আছে তারা খুব ডমিনেট করে চলে। এবং প্লাস হচ্ছে আমরা অডিয়েন্স, আমরা যে নর্মাল অডিয়েন্স, আমাদের মিউজিক টেস্ট হয়তো এখন ওরকম যেতে পারেনি, যার কারণে হচ্ছে তারা ওরকম মার্কেটে মানে থাকতে পারে। তো মানে ওভারঅল শুধু মিউজিক ইন্ডাস্ট্রি বলে নেই, আমাদের অডিয়েন্স প্লাস মিউজিক ইন্ডাস্ট্রি সবকিছু মিলে ব্যাপারটা খুব জগা কিছু আমাদের দেশে, মানে কোনো ধরনের স্পেস মানে কোনো মানে স্টেবিলিটি নেই কোনো কিছু, অল টাইম মানে অল টাইম কিরকম একটা অস্থিরতা সবকিছু। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন একটু একটা এই জিনিস জানতে চাচ্ছি, আপনি কি ছবিটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এই ছবিটা অনলাইন থেকে পাওয়া, খুবই ক্রিপি একটা ছবি। তো এই ছবিটাতে বলা হচ্ছে যে আপনি কি মিউজিক মানে নতুনরা কেন করবে, মানে অনেকে ফ্যাসিনেশন থেকে কিন্তু মিউজিকে আসে, যখন আপনি মনে করেন মানে 9-10 যদি আমি 9 গ্রেড 10 গ্রেড যদি ধরি, তখন একটা ফ্যাসিনেশন কাজ করে টিনেজদের ভিতরে মিউজিক সম্বন্ধে, তো তারা গিটারের দিকে শিফট হয়। তো আপনি যদি দেখতে চান, এটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, একদম।
মানে এটা হচ্ছে যে যে পোস্টারটা হচ্ছে, তো এই বিষয়ে আপনি কি বলতে চান যে সঙ্গীত নিয়ে নতুনদের কল্পনা ও বাস্তবতার তফাৎটা কি এখানে, যদি আপনি একটু ক্লিয়ার করতে চান। আচ্ছা, ফার্স্ট অফ অল এই ছবিটা দেখার পরে আমার যেটা মনে আছে, আমি আগে গিটার প্লে করতে পারতাম না একদমই। So, আমি ক্লাস 8-এ হঠাৎ একদিন বারান্দা দাঁড়িয়ে দেখি পাশের বাসা বারান্দা একটা সুন্দরী মেয়ে। তো ওকে পটানোর জন্য বেসিক্যালি আমি গিটার শিখি। তো এই ছবি দেখার পর আমার ওইটাই মনে আসছে, ওই সিন ফার্স্ট অফ অল। এখন আমি আর কি বলবো? মানে এটা কিন্তু অনেকের ভিতরেই কাজ করে যে মানে আপনি মানে যেহেতু অনেকগুলা মিউজিক ইনস্ট্রুমেন্টের সাথে এক্সপোজ, আপনি তাদের জন্য কি বলবেন যারা নতুনরা আসতে চায়, পুরা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, বা মানে এটা কি কি আপনি এটাও কমপ্লিমেন্ট করে বলতে পারেন যোগ করে যে মিউজিককে কি মানে পেশা হিসেবে নেওয়া এখনো বাংলাদেশে ওইভাবে সেফ কিনা, বা সোসাইটি ওইভাবে পারমিট করে কিনা, না। মানে ওভারঅল সিচুয়েশনটা কি মানে মেইনস্ট্রিম সোসাইটি। ওকে, ফার্স্ট অফ অল বাংলাদেশে যদি আমরা মিউজিক করতে যাই, মিউজিককে রাখতে হবে প্যাশন হিসেবে, নট পেশা। আমরা যদি এখন পেশা হিসেবে মিউজিক ধরি তাহলে হচ্ছে না খেয়ে মরতে হবে। ইভেন যারা বড় বড় শিল্পী তারা নিজেরা মানে যাদের মানে পেট বা তাদের ফ্যামিলি চলে মিউজিক করে, তারা পর্যন্ত বলে থাকে যে ভাই মিউজিককে কখনো পেশা হিসেবে নিও না। বিকজ অফ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, তার সাথে মিউজিক অ্যাজ এ পেশা যায় না। মিউজিককে যদি নেশা হিসেবে করো, ইটস টোটালি ফাইন, যত মানে যা খুশি মনসা করো। সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার বলা। আর সেকেন্ড অফ অল হচ্ছে, যদি কেউ মানে মিউজিক লাইফে এন্টার করতে চায়, তাকে অবশ্যই ওয়েলকাম। বিকজ অফ যে কোনো কিছুতে ঢুকতে হলে তাকে আগে এক্সপ্লোর করতে হয়, আর এক্সপ্লোর করার জন্য তাকে ঢুকতেই হবে, আদারওয়াইজ বাইরে থেকে বসে কিছু এক্সপ্লোর করা যায় না। লাইক আমি যদি এজ এ এক্সাম্পল কালিম্বাকে ধরি, কালিম্বা তো সবাই দেখেনি হাতে, সবাই হয়তো দেখছে ভিডিও বা ছবি। তো ওই ভিডিও বা ছবি দেখে তারা মনে মনে যদি ভাবে আইসে এটা বাজানো খুবই সোজা, এটা খুবই ইজি, কি সুন্দর সাউন্ড বের হয়, এটা কিন্তু এক সেন্স। আর একটা সেন্স হচ্ছে কালিম্বা তোমার হাতে, তুমি জানো কিভাবে দিতে হয়, কিভাবে জিনিসটা সুর আনতে হয়, কিভাবে বাজাতে হয়, কিভাবে জিনিসটা নিয়ে প্র্যাকটিস করতে হয়, তখন তুমি বুঝবো আসলে আচ্ছা ঠিক আছে এটা আসলে কি। সো ওই ছবি দেখে একটা নেশা উঠা যে ভাই আমি বাজাবো, আর হাতে নিয়ে বাজানো একটা নেশা, দুটার অনেক ডিফারেন্স। সো হ্যাঁ, এক্সপ্লোর করতে হলে অবশ্যই মিউজিকের ভিতরে ঢুকতে হবে। এরপরে তুমি ডিসাইড করো যে ভাই তুমি পারবা নাকি পারবা না, তুমি থাকবা নাকি থাকবা। আগে থেকে একটু যখন কালিম্বাটা একটুখানি অন স্ক্রিনে নিয়ে এসেছেন, একটু শুনি আমরা কালিম্বা আপনার ইয়েতেই পারফরমেন্সটা একটু শুনি, একটু যদি শোনানো সম্ভব হয়। টিউনিং নেই, আল্লাহ জানে কি বাজাবো, দেখি হাবি কিছু একটা বাজে। প্রচুর টিউন নাই, টিউন করে আমি একদিন শোনাবো, সমস্যা নাই। এখন অ্যারাবিক টিউনে আছে। আমি হচ্ছে রোজার সময় কালিম্বাদে একটা হচ্ছে কি বলে চেরালাইতে কাফেলা নামে একটা প্রোগ্রাম হয়। এক্স্যাক্টলি। তো আমি আর আমার কাজিন বসেছিলাম আমার খাটে, হঠাৎ করে বললো ভাই এটা বাজাতে পারবা? আমি হ্যাঁ পারবো। তখন হঠাৎ মাথায় আসলো আচ্ছা এটা তো কালিম্বা দিয়ে বাজানো যায়, কিন্তু কালিম্বার যে টিউনিং ওটার সাথে কাফেলা যায় না। তো ইন দ্য মিন টাইম 10 মিনিটের মধ্যে ভাবলাম কি করা যায়, তখন ভাবলাম যে সবকিছুরই তো টিউন চেঞ্জ করা যায়, অ্যাজ এটা ম্যানুয়াল, তো অবশ্যই যাবে। তো এটাকে বসে বসে বিভিন্ন ওই থিওরি বুঝে বুঝে টিউন করলাম অ্যারাবিকে। তো ফাইনালি এটা আসলো টিউনে, তো পরবর্তীতে ওটা কভার করলাম। তো পরে একটা টিউন চেঞ্জ করা হবে, তো ওই টিউনই আছে। আমরা একটু শুনে আসি তাহলে, একটু কালিম্বাটা আপনার যে কাফেলার যে কভারটা একটু শুনে আসি। আচ্ছা, এটাই তো। ইয়েস, দিস ওয়ান।
হ্যাঁ আমরা এটাই একটু শুনে নিলাম, যেহেতু যেহেতু আপনি ওইভাবে আমাদেরকে শোনাতে পারলেন না। তো এক্স্যাক্টলি। আহ, আমাদের কাছে আহ, আহ, পরের যে জিজ্ঞাসাটা হচ্ছে যে আপনি মানে একাধিক জায়গায় প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, মানে বাদ্যযন্ত্র শিখিয়েছেন অনেককে, অনেক কোর্সে বাদ্যযন্ত্র শিখিয়েছেন। মানে কোন কোন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ আপনি দিয়েছেন আপনার আহ মানে জুনিয়রদেরকে, একটু যদি জানাতেন। আমি হচ্ছে মেইনলি গিটার এবং কিবোর্ডের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছি বেশ কিছু জায়গায়, বসুন্ধরা এক স্কুলে, বদলে এক স্কুলে, এবং ইভেন আমি প্রাইভেট টিউশন প্রচুর করাই এখনো। আর হচ্ছে আমার সবচেয়ে বেস্ট যে এক্সপিরিয়েন্স ছিল ওটা হচ্ছে আমি আর্মি বলতে 7th ইস্ট ব্রিগেড রেজিমেন্টের 6 মান্থের একটা কোর্স ছিল। ওদের হচ্ছে মিউজিকের উপর একটা ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাক্ট দিতে হবে। তো ওই পুরো রেজিমেন্টের অলমোস্ট 80 আর্মি আর্মি অফিসার সহ। সো এটা আমার জন্য খুবই একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। সো হ্যাঁ, সো গিটার কিবোর্ড এই দুটোর মধ্যে আমি সীমাবদ্ধ থাকি, বিকজ এই দুটো আমি মোটামুটি আহ, মানে একাডেমিক্যালি আমি থিওরিটিক্যালি অনেক কিছু জানি। তো আমি যেটা যতটুকু জানি ওটার অতটুকুই বেস্ট দেওয়ার ট্রাই করি। আর যেটা আমি কম জানি ওটা নিয়ে আমি বেশি নাড়াচাড়া করি না। তো একটু যদি আমরা আপনার একটা দেখে আসি, পারফরমেন্স ওইভাবে যদি দেখে আসি, তো জায়গাটা যদি আমাদের সম্ভব হয় ইয়েতে দেখানো, আমরা এটা সম্ভবত না, একটু সময় নিচ্ছি হ্যাঁ, আপনার। আহ, আপনার এই মানে এমনি আপনি মানে কি বাজাচ্ছেন, কিবোর্ড বাজাচ্ছেন রেগুলারলি, সেই জায়গায় আপনি প্রশিক্ষণ দিচ্ছেন পিয়ানো, গিটার, আর সম্ভবত আরো কোনো শুধু পিয়ানো, প্রশিক্ষণ? তারপর পিয়ানো, শুধু পিয়ানো এবং গিটার। গিটার। তো মানে এর ভিতরে আপনি আহ, এই ভিডিওটা যদি আমরা দেখতে চাই, মানে এটা কোন ইনস্ট্রুমেন্ট যদি একটু বলতেন। ইটস আ জাইলোফোন। এটা হচ্ছে মানে এটা কিন্তু খুবই কিউট একটা খুবই টিপ। cute। বেসিক্যালি এই আমার যে কাজিন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেন এটা হ্যাঁ। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার কাজিন হচ্ছে সৌদি থাকে। তো আমার কাজিনরা সবাই মানে আমার কাজিনের হাজবেন্ড আর ও হচ্ছে আমার ভাগিনী। তো তারা তিনজন মিলে প্রতি বছর একবার করে আসে এবং আমরা ট্যুরে যাই। তো এটা ছিল লাস্ট ইয়ারের শ্রীমঙ্গলে আমরা ট্যুরে গিয়েছিলাম। তো এখান থেকে আমার ভাগিনী হচ্ছে আমরা একটা শপে ঢুকি, এখানে অনেক ধরনের জিনিস ছিল। তো আমার ভাগিনী সবকিছু রেখে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে বেবি জাইলোফোনের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে। তো পরবর্তীতে আমার বোন ওকে এটা কিনে দেয়। তো কেনার পর আমরা রাতে যখন আড্ডা দিতে বসি ও বলে মামু এটা, মানে ও আমাকে মামু মামু বলে ডাকে, বলে মামু এটা বাজাও। তো আমি তখন হচ্ছে ইনস্ট্যান্ট ওকে এটা বাজিয়ে শুনে আমি খুব মজা পাই। তো এটা জানি না। আর এই ছবিতে খুবই ট্যালেন্টেড মানুষজনরা আছে। ফার্স্ট অফ অল আমরা আমরা বাংলা ব্যান্ড চিনি, আনুশা আনাদুলকে চিনি, রাইট? হুম, জি। সো হ্যাঁ, সো মাঝখানে যে মেয়েটি, ওর নাম হচ্ছে রাহা। ও হচ্ছে আনুশাপুর মেয়ে। হুম, আর বাকি হচ্ছে রাহার কাজিনস এবং আঙ্কেল আন্টি, এরকম অবস্থা। সো ওরা হচ্ছে তিনজন এভরি ফ্রাইডে আমার সাথে একসাথে বসে ক্লাস করে। আমরা হচ্ছে তিনজন খুব মজা করি, খুব জ্যাম করি, ক্লাস করি, ফাইজলামিও করি, দুষ্টুমিও করি, আবার ক্লাস করি। তো ওদের সাথে আমার সময় দিতে মানে আমার হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। ওরা হচ্ছে মানে খুবই দুষ্টু থাকে, বাট ওদের দুষ্টমিটাকে যদি আপনি একবার গ্র্যাব করতে পারেন যে ওদের দুষ্টমির মাঝখান দিয়ে কিভাবে শিখাবো, তো তখন হচ্ছে মানে ওই চ্যালেঞ্জিং যে ব্যাপারটা ওটা মানে ওটার খুব মজা, ওটা খুবই জোস একটা ব্যাপার। তো মানে অ্যাজ এ গার্জিয়ান আপনার হয়তো মনে হবে যে আমার বাচ্চাকে দিয়ে পসিবল না, বাট আমি জানি প্রত্যেকটা বাচ্চাকে দিয়েই পসিবল, যদি কিনা ওই বাচ্চার ওই ব্যাপারটার প্রতি মানে যেই জিনিসটা নিয়ে ও কাজ করবে, যেটা কেন শিখবে ওটার প্রতি একটু হলে ইন্টারেস্ট থাকে।
তো আমি আগেই হচ্ছে বাচ্চাদের জিজ্ঞেস করি যে তোমাকে এটা প্রতি ইন্টারেস্ট আছে। ওরা হচ্ছে প্রথমে বাবা মার ভয়ে বলে হ্যাঁ আছে। তো যাই হোক 1 মাস ক্লাস করার পর আমি আবার জিজ্ঞেস করি এই তোমার কি এটার প্রতি ইন্টারেস্ট আছে? তখনও যদি ভয় না কাজ করে, আমি হচ্ছে বাচ্চাদের মাঝখানে আমার মাঝখানে ভয় রাখি না, তখন ওরা কেউ কেউ বলে আমার এটা শিখতে ভালো লাগে না, তখন আমি ডিরেক্টলি বাবা আমাকে অ্যাপ্রোচ করি যে ওকে এটা না ওকে অন্য কিছুতে শিফট করে ফেলে। তো ওকে তো ওই ক্ষেত্রে জিজ্ঞেস করে তুমি কি শিখবা, কেউ কেউ বলে যে আমি গিটার শিখবো, আমি কিবোর্ড শিখবো, কেউ কেউ বলেন আমি গিটার কিবোর্ড কিছুই শিখবো না, আমি মানে আর্ট শিখবো। যাই হোক, এভাবে হচ্ছে আমি হচ্ছে মানে কখনোই চাই না যে বাচ্চাদের প্রতি মানে প্রেশার দিয়ে কোনো কিছু শেখানো হবে। ওই জন্য আমি সবাইকেই সাজেস্ট করে আসছি, প্লাস সাজেস্ট করে এবং যাদের সাথে কাজ করি তাদেরকে বলি যে মানে এগুলো হচ্ছে প্যাশনের জিনিস কখনো প্রেশারাইজ দিয়ে হয় না, এগুলো ভিতর থেকে আসে, তাই আর কি। আচ্ছা, আমরা এখন একটু এই ছবিটা দেখি। এই ছবিটা কবের তোলা এবং যে বসে আছেন উনি কে? আচ্ছা, এই ছবিটা হচ্ছে 2017 লাস্টের দিকে তোলা সম্ভবত। ফার্স্ট অফ অল যিনি অলমোস্ট দেখি গ্রিন কালার ফেস কালার, যিনি হিসাব করেন হচ্ছে আমার মা, উনি আমার মা। আর পাশে হচ্ছে রিদা, ও হচ্ছে ঢাকা ফিল্মের আর্টে একটা প্রোগ্রাম ছিল কুমকুম, না কুমকুম না সরি, কোন একটা নারিকেল তেল অথবা কোন একটা ব্র্যান্ডের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামের থিম ছিল এটা যে এই একটা তেল, এই তেল ব্যবহারের থ্রুতে কি কি উপকারিতা আসে এবং কি কি অপকারিতা আসে, তো ওটা নিয়ে একটা মানে মিডল পয়েন্ট থেকে তাদের যার যার একটা মূল্যবান বক্তব্য পেশ করে। তো আমার মা হচ্ছে বিটিভি বিউটিশিয়ান ছিলেন, আমার মায়ের পার্লার ছিল। তো পরবর্তীতে এগুলো নিয়ে কন্টিনিউ করা হয়নি। তো ওই সময় ছিল, তো ওই সময় থাকাকালীন মানে থাকার জন্য পরবর্তীতে ঢাকা এফএম থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয় যে আন্টি এরকম কেউ আসেন, আমার একটা প্রোগ্রাম আছে, আপনি আপনার মানে মিডল পয়েন্ট থেকে হচ্ছে আপনি আপনার বক্তব্য শেয়ার করবেন এগুলো করে। তো পরবর্তীতে আমাকে আমার বক্তব্য শেয়ার করে তারা খুব খুশি হয়। তো এই 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 একটা স্মৃতি আর কি তুলে ধরে রাখি আর কি। আপনার যদি বলেন আপনার মা হলো, আপনি প্রোগ্রামের শুরুতেই বলছিলেন যে আপনার মা হলো আপনার ইন্সপিরেশন, সেক্ষেত্রে আমরা এখন একটু একটা ছবি দেখাবো। এই ছবিটি একটু ব্যাখ্যা করবেন আপনি। আমরা যদি একটু দেখতে চাই, যদি আমাদের সাথে টেকনিক্যাল এরর না হয়ে থাকে, একটু দেখি আমরা এই ছবিটা কোন ছবি, এটা যদি একটু বলতেন। ওরে ভয়ঙ্কর, এটা হচ্ছে কিছুদিন আগে, হ্যাঁ, মানে বেশ বেশ কয়েক মাস আগে আমার এক আন্টি আছে, উনি হচ্ছে বিটিভিতে জব করে, আমার কোলিগ ছিল। তো উনি এসে বলতেছে যে এরকম এরকম বিটিভিতে মিউজিশিয়ান এনলিস্টেড হিসেবে নিচ্ছে। আমি হচ্ছে আমার আসলে সত্যি কথা বলতে বিটিভিতে মিউজিশিয়ান হিসেবে মানে আমার কাছে খুব অত বেশি ইন্টারেস্ট ফিল হয়নি। যাই হোক, তাও সবার কথা শুনে ভাবলাম যাচ্ছে যাই, জিনিসটা খুবই একটা ভালো মানে খুব রেসপেক্ট, মানে একটা অন্যরকম একটা ব্যাপার, মানে একটা অন্যরকম রেসপেক্টেবল ব্যাপার একটা যে আছে বিটিভির একজন এনলিস্টেড মিউজিশিয়ান 10 জায়গা মানে মানে যারা বুঝে না তাদের কাছে যদি বলি যে কেউ বলে যারা মতো বিটিভি মিউজিশিয়ান, মানে তাদের যে ব্যাপারটা দায়িত্ব কি নাকি আসলে আমার কিছুই না। তো ঘটনা হচ্ছে আমি হচ্ছে গেলাম, 2টা রাউন্ড করলো, 2 অডিশন রাউন্ডের পর আমি এটার কথা ভুলে গেছি। তো একদিন সকালে ঘুম থেকে উঠলাম, আমার তখন ফেসবুকের আইডি ডিঅ্যাক্টিভেট। ঘুম থেকে উঠে পরে আমি আমার নর্মাল লাইফ লিড করতেছি, এই করতেছি, হঠাৎ করে বড় হয়ে গেল না, হঠাৎ করে আমাকে দেখি কে কে জানি মেসেজ পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, ফোন দিচ্ছে যে কংগ্রেচুলেশন হ্যান ত্যান। আমি জানি কিসের কংগ্রেচুলেশন, একটু পরে দেখি বড় হয়ে উঠে আসছে, মানে পুরো দুনিয়া জানে তুই বিটিভিতে এরকম অ্যানলিস্টেড হয়েছিস আর তুই জানোস না। আমি বলছি, ও আচ্ছা ঠিক আছে। তো এই সেক্ষেত্রে এখন আপনার যে আপনারা তো অনেক শো করেছেন ইয়ার থেকে, বাউল এক্সপ্রেস থেকে, মানে শো এর রেসপন্স গুলা কিরকম আমরা যদি একটু দেখতে চাই। শো এর রেসপন্স গুলা কিরকম, আপনারা কি কি শো করেছেন গত কয়েক মানে কাছাকাছি সময়ের ভিতরে? কাছাকাছি সময়ের ভিতরে আমরা কিছু করেছি, কাছাকাছি সময়ের ভিতরে যতগুলো করেছি সবগুলো ছিল ওপেন এয়ার, শুধু একটা ছিল ঢাকা এফএম, হচ্ছে বিকজ অফ আমাদের বার্থডে ছিল ব্যান্ডের ওই ফেব্রুয়ারির 8 তারিখ দিন, তো ওই টাইমে একটা অনের শো ছিল। তো ওইটার পরে হচ্ছে হ্যাঁ ওটার পরে বেশ কিছু অনের ছিল মানে ওপেন এয়ার ছিল।
মানে রিসেন্টলি শুধু একটাই অন এয়ার ছিল, বাকি সবই ওপেন এয়ার ছিল। লাস্ট এই বছর আমরা প্রায় বেশি হয়নি 15-16টার মতো ওপেন এয়ার আর দুইটা কি একটা অন এয়ার ছিল। সো রেসপন্স যদি বলি সেটা হচ্ছে আসলে আহ কি বলে এটাকে, মানে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে আমাদের রেসপন্স। লাইক আপনার অডিয়েন্স যদি হয় উম, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, আর ওইখানে গিয়ে যদি আপনি গান বাড়ির পাশে আরশি মতো, তাহলে কিন্তু ব্যাপারটা মানানসই হয় না। সো আমাদের রেসপন্স আমরা পাই তখনই যখন এনভায়রনমেন্টের সাথে আমাদের ম্যাচ খায়। লাইক এই যে ছবিটা আছে এটা হচ্ছে মিরপুর বিসিআইসি কলেজের, আমাদের এই বছরই হয়েছিল, এই বছরই ফার্স্ট জানুয়ারি কি ফেব্রুয়ারিতেই হয়েছিল এই শোটা। না এটা না, মানে মানে এখানে হয়েছিল, এইটা হচ্ছিল গত বছরের ছবি। তো যাই হোক, এইখানে যেই ক্রাউড, মানে যেই বাচ্চা কাচ্চারা সবাই কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া, ওরা হচ্ছে বাউল এক্সপ্রেসের নামে, এক নামে হচ্ছে কাইট, মানে বাউল এক্সপ্রেস যাবে শুনলেই ওরা মানে খুশিতে আত্মহারা, এরকম একটা অবস্থা। বিকজ অফ ওদের ফেভারিট ট্র্যাকই হচ্ছে খাজা বাবা। যাওয়ার পর থেকে তো শেষ হওয়ার পর্যন্ত শুধু একটাই কথা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। আর রেসপন্স মানে অ্যাবসলিউট অমাইক, মানে খুবই জোশ রেসপন্স। তো ওটাই। এটা কোন ছবি? আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি আমার আরেকটা কাছের মানুষের ব্যান্ড। এখানে যতগুলো মানুষ আছে সবাই আমার খুব কাছের। ফার্স্ট অফ অল যে মিডিয়াতে আছে উনি হচ্ছে আপেল ভাই। আপেল ভাই হচ্ছে ওয়ান অফ বেস্ট ট্যালেন্টেড মিউজিশিয়ান। ওনার গিটার প্লেইং মানে জাস্ট অসাধারণ। উনি হচ্ছে একজন মিউজিক ডিরেক্টর। আমরা দুইজনে একটা উদাহরণ দিই, আমরা দুইজনে মিলে গত বছর কুরবানিতে অলমোস্ট প্রায় 300 কি 350 নাটক বের হয়েছিল শুধু কুরবানিতে। তার মধ্যে উনি আর আমি মিলে প্রায় 52টা নাটকের টোটাল স্কোরের কাজ করে একসাথে। সো মানে উনি হচ্ছে ক্যাপিটাল এফএম এ আছেন, ওখানে উনি একটা ব্যাক স্ট্রিট ভয়েস নামের একটা শো রান করেন, প্লাস হচ্ছে ওখানে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, প্লাস প্রডিউসার হিসেবে আছেন। এটা হচ্ছে তারই একটা ব্যান্ড, নাম হচ্ছে এমিলের গোয়েন্দা বাহিনী। ওনার নাম হচ্ছে মানে ডাকনাম হচ্ছে এমিল। সেই জন্য উনি ব্যান্ডের নাম দিয়েছেন এমিলের গোয়েন্দা বাহিনী। আমরা হচ্ছে সব এখানে গোয়েন্দা বাহিনী। আচ্ছা, তো এটা হচ্ছে ব্রিটিশ। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মনে নেই। আচ্ছা, মানে আপনি তো মানে অনেক বছরই যাবত মানে বিশেষ করে রেডিও স্টেশনে ছিলেন, তারপরে স্কোরিং করেছেন, অন অন এয়ার পারফর্ম করছেন। তো আপনাকে যদি আমি বলি ওই অর্থে ডাবল কোট খ্যাতি, যশ, জনপ্রিয়তা কিভাবে স্পর্শ করেছে, এবং বিশেষ করে আপনার কোনো ওইভাবে ওপেন এয়ার পারফর্ম করতে যে কোনো স্মৃতি আছে কিনা যেটা শেয়ার করা যায়, যে ভক্তদের কাছ থেকে, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমার যেটা মানে সবসময় মানে সবারই তো একটা এথিক্স থাকে। আমার যেটা একটা এথিক্স সেটা হচ্ছে আমি মানে এমন না যে কখনো মিউজিক করতেছি যে মানে লাইক আমার প্লেইংস বা আমার বাজানো শুনে বা আমার কাজ দেখে মানুষ আমার ভক্ত হবে, এই ব্যাপারটা আমি কখনোই চাই না। তো আমি সবসময় চাই মানুষ আমার বাজানো শুনে মজা পায়, ভালো লাগে, সবসময় যেন আমারটা শুনতে চায়। মানে যদি শুনেছি আচ্ছা আজকে ইন প্লে করতেছে বা ইন আজকে আছে, আচ্ছা ঠিক আছে ইন তো ভালো বাজে, ওটা শুনে আসি, শুনতে ভালো লাগে, ব্যাপারটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা আমি চাই সবসময়। আমি অনেক চাই না যে আমার একটা ফলোয়ার বেজ হোক, একটা ফ্যান ফলোয়ার থাকবে আমার, আমি আমার একটা ইন্ডিভিজুয়াল ক্রাউড থাকবে, এরকম কখনোই আমি ভাবি না ফার্স্ট অফ অল। আর যদি আমি লাইভ পারফরমেন্সে ওইরকম এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, তো মিরপুরেই একটা শো হচ্ছিল, না ওইটা না, ওইটা থেকে আরো ভয়ঙ্কর একটা আছে, ওইটা বলি। সেটা হচ্ছে 2015 সালে আবাহনী মাঠে মাছরাঙা টেলিভিশনের থ্রুতে আমরা একটা লাইভ কনসার্ট করি। সেখানে লাইন আপে ছিল চিরকুট, আমরা, দলছুট, নগর বাউল, মোট 4 জন। সো আমরা ছিলাম একদম টপ মানে ফার্স্টে। তো আমরা আমাদের পারফরমেন্স শেষ করে এরপরে উঠেছি, সরি এরপর উঠে দলছুট পারফরমেন্স শেষ করার পরে এরপর উঠেছি। তো চিরকুট নামার পরে উঠার কথা ছিল নগর বাউলের মানে জেমস এর। সো যেটা হয়েছে ঘটনা, চিরকুট পারফরমেন্স শেষ করে নামতে জেনে এমন সময় শোনা যায় যে নগর বাউল এক্সপ্রেস এখনো তাদের মানে তাদের ধানমন্ডিতে অন্য জায়গায় শো করতেছে, ওখান থেকে তারা এখনো নামতে পারেনি। তো চিরকুটকে বলা হচ্ছে যে আপনারা আরেকটু 10টা মিনিট এক্সটেন্ড করেন।
তো চিফ 10 মিনিট এক্সটেন্ড করছে, কিন্তু 10 মিনিটের পরে আর তারা করতে পারে নাই, বিকজ অফ তাদের আরেকটা শো ছিল। তো তারা ওইখান থেকে বের হয়ে শুধু চলে গেছে, মাঝখানে এখন স্লট ফাঁকা। এখন জেমস আসবে, এটা তো সবাই জানেন। জেমস একটা ফ্যান বেজই অন্যরকম, এটা আমরা সবাই জানি, তার উপরে কেউ নাই ফার্স্ট অফ অল। তো কিন্তু এখন আবার ধরে রাখতে হবে, বিকজ অফ মোটামুটি একটা আনুমানিক অবস্থা হচ্ছে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে জেমস আসার কোনো পসিবিলিটিস নাই, আরো সময় লাগবে। আর এত বড় একটা অনলাইন প্রোগ্রাম এরকম ফাঁকা থাকবে এটা অনা যায় না। তো আমাদের রিকোয়েস্ট করা হয় যে আমরা যেন উঠে আবার পারফর্ম করি। তো যাই হোক, আমরা তো এই ব্যাপারে প্রথমে খুবই মানে একটু নার্ভাস ফিল করি, বিকজ অফ এইটা না যে আমরা উঠে পারফর্ম করতে পারবো, বিকজ অফ যে এটা ভাই জেমস এর ক্রাউড, এই ক্রাউড অন্য কেউ সামলাতে পারবে না, এটা ইম্পসিবল। যাই হোক, আমরা হচ্ছে উঠি, খুব নার্ভাসনেস নিয়ে উঠি। উঠার পর মানে একটু পর পর শুনতেছি যে ভুয়া ভুয়া ভুয়া, এগুলো সব শুনতেছি, বিকজ অফ সবাই জেমসের জন্য ওয়েট করতেছে। তো একটু পর পর অ্যাঙ্কর গিয়ে বলতেছে যে কিছুক্ষণের মধ্যে আসবে নগর বাউল, কিন্তু এখন আমরা শুনবো বাউল এক্সপ্রেসের গান। তো নগর বাউল আসার আগে বাউল এক্সপ্রেসের গান শুনি আর এনজয় করেন বা কিছু একটা। তো যাই হোক, আমরা সব সেট আপ শেষ করি। সেট আপ শেষ করার পর ভুয়া ভুয়া শুনতেছি, দেখতেছি যে বোতল ফিকা ফিকি শুনতেছে দিকে। যে যখন আমরা গান শুরু করি, ওরে নীলদরিয়া গান, ওটা হচ্ছে বড় একটা টান দেয় যে মানে একটা স্টার্টিং একটা টান আছে। তো ওই টানটা দেওয়ার পর হচ্ছে সব অডিয়েন্স থমথম হয়ে যায়। মানে ওই থমথম, মানে আপনি যখন দেখতেছেন যে ক্রাউড সব হাইপার হয়েছিল, বোতল ফিকা ফিকি করতেছে, ভুয়া ভুয়া করতেছে, মিন টাইম একটা হুঙ্কার চলে আসে, গানের শুরুতে সুরে একটা হুঙ্কার আসে। ওই হুঙ্কার শুনে সবাই কিন্তু থমথমে একটা আমেজ সৃষ্টি হয়ে যায়। ওইটা দেখবে না, মানে ওইটা দেখার পর গা কেমন জানি শিউরে উঠছিল যে ভাই এটা কি দেখতেছে। মানে সব শান্ত হয়ে শুনতেছে গান মনোযোগ দিয়ে। তো যাক, এরপর হচ্ছে আমরা আরো কয়েকটা আরেকটু ভারী টারি গান করলাম। আমি আবার ঢোল প্লে করছি ওই শোতে। তো আমি আমার ঢোলের বাড়িতে, তারা খুব মজা পেয়েছে, নাচানাচি করছি। যাই হোক, পরে যাওয়ার পরে দেখলাম যে জেমস চলে আসছে। পরে আমরা সবাই বিদায় দিলাম, সবাই মানে সবাই খুব মজা করে নিল, পাইলো, ভালো লাগলো। তো ওইটা আমার কাছে খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল, বিকজ অফ ফার্স্ট অফ অল ব্যাপারটা ছিল জেমস এর অডিয়েন্স। হ্যাঁ, জেমসকে অডিয়েন্সকে হ্যান্ডেল করা। হ্যাঁ, হ্যান্ডেল করা। আর সেকেন্ড অফ অল তারা আমাদের খুব ভালোভাবে পরবর্তীতে রেসপন্স করছে আমাদের সাথে। তো ব্যাপারটা খুবই লাকি। আচ্ছা, আমরা একটু একটা ছবি দেখতেছি ওনার 16ই আগস্ট ওনার একটা দিবস গেছে, ওনার জন্মবার্ষিকী। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ব্যাক ইন এই যে এটা হলো, আমি যদি দেখাতে চাই ওনাকে, ওনার সাথে ছবিটার একটু গল্পটা শুনতে চাই। আচ্ছা, সেম প্লেস আবহানী মার্চ 2015-তে ছিল জেমস, 2016-তে আমরা সেম প্ল্যাটফর্মে পাই আয়েব বচ্চন স্যার। সো আমরা আমাদের টাইম মতো পারফরমেন্স শেষ করি। শেষ করার পর মানে শেষ করার কিছুক্ষণ আগে উনি চলে আসেন। তো আমরা নামি, নামার পর গ্রিন রুমে যাই। উনি নিচ থেকে হচ্ছে আমাদের বলল, তোরা তখন পারফর্ম করেছিস? আমি বললাম হ্যাঁ, মানে খুব চমৎকার হয়েছে। এরপরে বললাম মানে ধন্যবাদ ধন্যবাদ দিলাম, বললাম যে দোয়া টোয়া করবো। পরে বললো আয় ছবি তুলি। তো আয় ছবি তুলি বলার পরেই আমরা সবাই এরকম মানে দৌড় ঝাঁপ দিয়ে সামনাসামনি সাইড থেকে, উনি নিচ থেকে বলতেছে যে আয় ছবি তুলি। মানে এর থেকে বড় পাওয়া তো কিছু নেই। তো পরে আমরা ছবি টবি তুললাম। তোলার পর ওনার সাথে মোটামুটি আমি বাদে সবারই ভালো সম্পর্ক আগে ছিল। তো পরবর্তীতে উনি আমাদের সবাইকে আবার তার এবিস কিচেনে দাওয়াত দিলেন যে অবশ্যই যেন যাই, তার সাথে মাঝে মাঝে আড্ডা দিই। তো ওই দিন খুবই লাকি একটা দিন ছিল, বিকজ ওই দিন আমরা তার সাথে খুব ভালো একটা সময় কাটাই। মানে খুবই ভালো, মানে আমাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কত হ্যাপি ওনাকে পেয়ে। উনি তো একটা মানে গার্ডিয়ানশিপের মতো, বাংলাদেশের ব্যান্ড মিউজিকে উনি একজন গার্ডিয়ানের মতো। এক্স্যাক্টলি, ওনারা মেইন গার্ডিয়ান মানে। আর সবচেয়ে মানে মজার ব্যাপার এটাই যে পরপর 2 বছর আমরা 2টা গার্ডিয়ানের সাথে একই প্ল্যাটফর্মে কাজ করতে পেরেছি, একই প্ল্যাটফর্মে মানে পারফর্ম করতেছিলাম। মানে এই জিনিসটা হচ্ছে বড় লাকিনেস, আর কিছু নেই। তো আমরা যদি আজকে একটু মানে আয়ুব বাচ্চুর এটা যদি শুনতে চাই, একটা আয়ুব বাচ্চুর কাভার যদি শুনতে চাই আয়ুব বাচ্চু স্যার, এটা কি সম্ভব এখন? এটা এখন হ্যাঁ সম্ভব, জানি না কেমন হবে, বিকজ অফ আমি তো বলিনি যে আমার প্রচুর জ্বর হচ্ছে, বলছিলাম। হ্যাঁ, ওইটা আপনি অফ স্ক্রিনে বলতেছিলেন। তো আপনার ইয়েতে একজন কমেন্ট করেছেন, আমি খেয়াল করিনি, রিজাল্ট সম্ভবত ওনার নাম।
আহ, Exactly. উনি আমাদের মিউচুয়াল ফ্রেন্ডই এক হিসেবে, হ্যাঁ। দুজনের ফ্রেন্ড লিস্টে আছেন। উনি বলতেছিলেন যে জ্বর ঠিক হয়েছে কিনা। না রে ভাই, জ্বর ঠিক না। আমি মানে আজকে শুধু মানে আমার বিগত 2 দিনে 2-3টা জায়গায় কাজ ছিল, লাইক 2টা জায়গায় শো এবং পারফর্ম করার কথা ছিল। আমি ওগুলোতে একদমই সময় দিতে পারিনি বিকজ অফ মাই ফিভার। তো পরবর্তীতে শুধু আজকের দিনটা যেভাবে হোক আমি কাভার আপ করবো, এটার জন্য সকাল থেকে হচ্ছে আমার বিভিন্ন ট্রিটমেন্ট চলছে। আমার আম্মা ছিল গ্রামে, ওদের গ্রাম থেকে চলে আসছে তো রিকভার। এখন হচ্ছে অনেক কিছু খাওয়াইছে সারাদিন, খাওয়ানোর পর এখন বেটার ফিল করতেছি, দ্যাটস ওয়াই এখন লাইভে আছি। সো হ্যাঁ, তো তাহলে এখন একটু LRB অর আয়াত বাচ্চু নিয়ে হ্যাঁ কিছু হ্যাঁ শুনে আসি। হ্যাঁ। আমি আমার ছোট্ট একটা কিবোর্ড বানাচ্ছি। বড় কিবোর্ড এখন খুব হ্যাসেল লাগতেছিল দেখতে। হ্যাঁ, কি হয়। একটা ছোট্ট আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব এই শর্ট টাইমের ভিতরে যতটুকু আহ, সম্ভব আমরা আইয়ুব বাচ্চু স্যারকে স্মরণ করতে চাইলাম। তার টিউনের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন বলে অন্তর্পক্ষে আমরা বিশ্বাস করি, আমরা যারা শ্রোতা আইয়ুব বাচ্চু, LRB, AB ওনার মাধ্যমে। তো এখন একটুখানি আপনার মিউজিকের সাথে তো অনেকক্ষণ কথা হলো, এখন আপনি আপনার ব্যক্তিগত যে উদ্যোগগুলো আছে একটু যদি ক্লিয়ার করতেন আমাদেরকে, যে আপনি কি কি, মানে আমরা তো জানি যে আপনি একজন, মানে প্রথমেই বলে নিচ্ছিলাম যে সব্যসাচী যেমন সঙ্গীত শিল্পী, আপনি সাথে সাথে অনেকগুলো উদ্যোগের সাথে জড়িত, এবং সেটা মিউজিকের সাথে তো অবশ্যই, মিউজিকের বাইরেও সেই উদ্যোগগুলো একটু ডিটেইলে যদি একটু বলতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল 2019, হ্যাঁ 2019, তো 2019-এ মানে মেইন ঘটনা হচ্ছে আরেকটু ক্লিয়ার করে নিই। 2019-এ হচ্ছে আমি মানে সেটেল করি যে আমি এখন জব করবো, কোনো জব সেক্টরে আমি ঢুকবো না, আমি সব ট্রাই করবো, নিজে কিছু একটা করবো, বাট নিজে কি করবো সেটা আমি তখন শিওর ছিলাম। তো ফাইনালি মার্চ থেকে হচ্ছে আমি, আমার একটা ফ্রেন্ড ছিল ফরহাদ নাম, তো ওর সাথে আমার এলাকার পাশে থাকে, আমরা একসাথে বসে আড্ডা দিতাম। তো দিতে দিতে মাথায় আসলো যে আমরা ম্যান পাওয়ার বলতে বাইরে পাঠানো না, ম্যান পাওয়ার হচ্ছে লাইক বিভিন্ন ক্যাম্পেইন এর সময় অনেক ধরনের ব্র্যান্ড প্রমোটার্স লাগে। সো আমরা হচ্ছে ওগুলার এজেন্সি হিসেবে কাজ করি। সো নাম ছিল magnetic.info। সো বেশ কয়েক মাস ওর সাথে একসাথে কাজ করে আসছিলাম। তো পরবর্তীতে আর কাজ করা হয়নি আমার ব্যক্তিগত কিছু কারণে। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আমি ইভেন্ট সলিউশনে আমার মোটামুটি আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, প্লাস হচ্ছে আমি মিউজিক প্রোডাকশনও করি, প্লাস হচ্ছে আমার কাছাকাছি যেসব রিসোর্সেস আছে ওগুলো দিয়ে আমি ভিজুয়াল মানে অডিও ভিজুয়াল যত প্রফেশন আছে আমি কভার আপ করতে পারবো। এই জন্য আমি সবকিছুর একটা মানে অল ইন ওয়ান সলিউশন, মানে ওয়ান স্টপ সলিউশন হিসেবে আমি একটা নাম ফর্ম করি, সেটা হচ্ছে বৃত্ত। তো বৃত্ত হচ্ছে লাইক ইটস আ বৃত্ত, বৃত্তের ভিতরেই আমরা সবকিছু নিয়ে বসে আছি। আপনার কি লাগবে
যা কিছু লাগবে জাস্ট লেট আস নো, আমরা এটা প্রোভাইড করব। ব্যাপারটা হচ্ছে এরকম। তো বৃত্ত নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে বৃত্ততে ৩টা সেক্টর ছিল। ফার্স্ট সেক্টর হচ্ছে অডিও ভিজুয়াল, লাইক আপনি যে ছবিটি এখন বের করে রাখছেন আমাদের স্ক্রিনে, এটি ছিল আমাদের একটি প্রজেক্ট। এদের নাম হচ্ছে হ্যাপিনেস স্কোয়ার। ঘাসফড়িং স্কোয়ারকে আমরা অনেকে হয়তো চিনি। ঘাসফড়িং এ বেশ কিছু ফেমাস ট্র্যাকস আছে। তো ঘাসফড়িং এর যে ফাউন্ডার আরমিন মুসা আপুরি আর একটা বাচ্চা ভার্সন মানে জুনিয়র স্কোয়ার ভার্সন হচ্ছে হ্যাপিনেস স্কোয়ার। তো ওদেরকে নিয়ে আমরা একটা প্রজেক্ট করি, ৩টা গানের ম্যাশআপ। তো সেই ম্যাশআপ নিয়ে প্রজেক্ট করতে গিয়ে হচ্ছে আমরা আরো অনেক কিছু এক্সপ্লোর করি। আরমিন আপু অলরেডি কমেন্ট করেছে, ইমার গান গাও না কেন? আপু গাবো গাবো, আর একটু রেওয়াজ করে নি দাদা। তো যাই হোক, তো হ্যাঁ, তো পরবর্তীতে আমরা অডিও ভিজুয়াল নিয়ে কাজ করতেছিলাম। এর পাশাপাশি ইভেন্ট সলিউশন, আমরা অল্প সময়ের মধ্যে বেশ কিছু বড় বড় ইভেন্ট নিয়ে কাজ করেছিলাম। তো তখন আমরা বুঝলাম যে আসলে ছোট ইভেন্ট আমাদের জন্য না, আমাদের জন্য বড় বড় ইভেন্টই। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে লকডাউনের জন্য বড় ইভেন্ট তো আর হচ্ছে না, ছোট ইভেন্টও হয় না বেশি একটা, বাট হচ্ছে। আর ছোট ইভেন্ট আমরা আসলে ভালো না করতে বেসিক্যালি। আর এখন যে ছবিটি আমাদের সামনে আছে, উনি হচ্ছে আমাদের সবার ফেভারিট মুসাফির আরিয়ান ভাই। ওনারই একটা মিউজিক ভিডিওর শুট চলছে আমাদের বৃত্তর অফিসেই। তো মানে ব্যাপারগুলো খুব মজার ছিল ওইসব সময়। তো বৃত্তর যে ৩টা, তার মধ্যে ২টা ছিল হচ্ছে অডিও ভিজুয়াল আর হচ্ছে ইভেন্ট সলিউশন, আর একটা ছিল হচ্ছে আপনার মার্কেটিং সলিউশন। তো পরবর্তীতে মার্কেটিং সলিউশনকে আমরা একটু স্টপ রাখি এবং অডিও ভিজুয়াল আর ইভেন্ট সলিউশনের প্রতি বেশি ঝোঁকটা দিয়ে থাকি। তো করোনার পর, লকডাউনের পর আমাদের কার্যক্রম খুবই ডাল অবস্থায় চলে যায়। মানে ব্যাপারগুলো খুবই মানে মানে একটা ফ্লো থাকে না যে সবসময় চলছে চলছে চলছে, মাঝখান দিয়ে যেমন জিনিসটা ঠাস করে নেমে পড়লো, তখন ব্যাপারটা খুবই মানে মানে কি বলবো, মানে ফ্রাস্ট্রেশন হিসেবে কাজ করে অনেক সময়। যে আমি হচ্ছি একজন, মানে আমি হচ্ছে সবসময় দৌড়ে করে থাকি, কাজ করি কাজ করি কাজ করি। ইভেন আমি এত কাজ করি, আমার হচ্ছে 2019-এর 21শে ডিসেম্বরে আমার স্পাইন জেলের ডিস্ক ডিসপ্লেস হয়ে যায়। তো ওইটার জন্য হচ্ছে আমার প্রচুর রেস্ট্রিকশন চলে আসে, লাইক আমি কোনো হেভি ওয়েট লিফট করতে পারবো না, আমি লাইক একটু বুঝে হতে পারবো না, আমি উল্টাপাল্টা ভাবে শুতে পারবো না, মানে আমার অনেক ধরনের রেস্ট্রিকশন। আমি বাইক চালাতে পারবো না, মানে আমার রেস্ট্রিকশন অভাব। তো এইসবের মাঝখান দিয়েও আমি আমি আমার মতো মানে আমি সবসময় যেমন দৌড়াদৌড়ি করি, সবসময় যেমন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, এটা আমি চালাচ্ছিলাম। পরবর্তীতে অগস্ট মাসে আমি আবার বিছানায় পড়ি, প্রতিবার আমার ১.৫-২ মাস করে বেড রেস্টে থাকতে হয়, কিন্তু তবুও আমার মানে আমি কখনো থামিনি, আমি চলতেই থাকি। সো কিন্তু এই লকডাউনের জন্য আমার একদমই মানে আমি অচল না, কিন্তু পুরো আমার অচল বানায় ফেলছে, ব্যাপারটা এরকম ছিল। তো বিগত মার্চ মাস থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুন পর্যন্ত আমার বেশ টাফ একটা সময় গিয়েছে। আমি পার্সোনাল খুব বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি, ইভেন আর্মিন আপুর সাথে, আর্মিন আপু, অনিক ভাই এবং বেশ কয়েক কৃষ্ণকলি আপু, আরো অনেকজনের সাথে। প্লাস হচ্ছে আমি কিছু কোলাবোরেশনের কাজ করেছিলাম নিজে থেকে। সো এগুলো নিয়ে নিজেকে ব্যস্ত রাখতাম। সো এর পরবর্তী সময়ে যেটা ভাবলাম যে করোনা বা কোভিড যেটাই হোক, এইটার সলিউশন বলতে সলিউশন না, একে নিয়ে চলতে হবে। তো একে নিয়ে কিভাবে আগানো যায় সেটা নিয়ে হচ্ছে এখন চিন্তা। তো ওই চিন্তা করতে করতে আমার এক ফ্রেন্ড, তার একটি অনলাইন বিজনেস আছে, নাম হচ্ছে টুইঙ্কেল। এটা হচ্ছে অর্নামেন্ট এবং জুয়েলারি শপ। প্লাস হচ্ছে আমরা ছোট ছোট জিনিস নিজেদের প্রোডাকশন করে সেল করতেছি, লাইক চুলের খোপা, কানের দুল, এগুলো সব নিজেদের মানে নিজেরাই প্রোডাকশন করতেছি। তো এটা নিয়ে আমরা কাজ করতে থাকি। তো এটা নিয়ে কাজ করতে 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 মাথায় হঠাৎ আসলো যে আমার হচ্ছে আশেপাশে মানে ডেলিভারি দেওয়ার মতো প্রচুর রিসোর্স আছে, লাইক আমার যে মানে আশেপাশে যেরকম মার্চেন্টস, লাইক প্যাকেট, হ্যাঁ, তো আমার যেরকম আশেপাশে মার্চেন্ট করতে ঠিক ওইরকম সার্ভিস হোল্ডার মানে এই সার্ভিস গ্র্যাব করার জন্য প্রচুর মানুষ আছে আমার। প্লাস হচ্ছে যারা ডেলিভারি দিবে ওইরকম মানুষও অভাব নেই। সো ডেলিভারি ম্যান, লাইক আমার কাছে ডেলিভারি ম্যান মনে হচ্ছে লাইক তারা হচ্ছে সুপারম্যান, এরকম একটা ব্যাপার, লাইক তারা যে কোনো সময়
যে কোনো আবহাওয়ায় যে কোনো সিচুয়েশনে ডেলিভারি দিতে যাচ্ছে। সো এরকম সুপারম্যানই হচ্ছে আমরা হায়ার করতেছি। লাইক তার হচ্ছে যে কোনো চ্যালেঞ্জিং সময় সে তার মানে সে এক্সিকিউট করতে পারবে তার কাজ। এটা হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান ওরফে সুপারম্যানের কাজ। তো এই তো ট্রিঙ্কেল, পিকপ্যাকেট, সবকিছু নিয়ে এখন হচ্ছে আমাদের কাজ চলছে সীমিত আকারে। আস্তে আস্তে এটাকে অবশ্যই স্প্রেড আউট করা এবং উপরে নিয়ে যাওয়ার জন্য মানে ধৈর্য ধরে বসে আছি। আস্তে আস্তে সবই হবে, দেখা যাক কি হয়। এখন যদি আপনি বলতেছিলেন যে প্রচুর আপনি ইয়েতে কাজ করেছেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রচুর স্কোপ ছিল আপনার কাজ করার, এবং খুবই অল্প সময়ের ভিতর দিয়ে আপনি একজন প্রমিসিং মিউজিশিয়ান এবং ইনস্ট্রুমেন্টালিস্ট, বিশেষ করে সব্যসাচী ইনস্ট্রুমেন্টালিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো মানে ফিল্মে মিউজিক কম্পোজিশন এই বিষয়ে আপনার মতামতটা কি? মানে ফিল্মে মিউজিক কম্পোজিশন বা মেইন স্ট্রিম ঘরানার ফিল্ম, এফডিসি সেন্ট্রিক ফিল্ম, অথবা আপনি ধরেন ইন্ডি ফিল্ম বা হলিউড, বলিউড, ইন্টারন্যাশনালি কাজ করার অনেক স্কোপ যেহেতু বাংলাদেশের মিউজিশিয়ানদের আছে। তো এই জায়গাটুকু এক্সপ্লোর করার জন্য আপনার ভাবনাটা কি একটু যদি জানতে চাই। আচ্ছা, ফার্স্ট অফ অল ফিল্ম ইজ লাইক মানে ফিল্মের উপরে কিছু নাই। ব্যাপারটা হচ্ছে মানে ভিজুয়ালের উপরে কখনো কিছু নাই। এখন ভিজুয়ালকে পরিপক্ক এবং পলিশ করার জন্য অডিও হচ্ছে একটা মেইন ভূমিকা পালন করে। লাইক এখন ধরতে গেলে এখন আমরা যেহেতু মানে আমি আমার জায়গা থেকে বলি, আমি হচ্ছে নাটকের কাজ প্রচুর করি, ফিল্মের কাজ করতে বলতে শর্ট ফিল্মের কাজ প্রচুর করি। বাট শর্ট ফিল্ম আর ফিল্ম বা ফিল্ম দুইটার মধ্যে অনেক অনেক তফাৎ। সো ফিল্মের কাজ করার প্রতি ঝোঁক আমার সবসময় আছে, বিকজ অফ ব্যাকগ্রাউন্ড স্কোরিং ইজ ফুল অফ চ্যালেঞ্জ। সেই আমার মানে এটা সবসময় একটা অন্য ধরনের স্বপ্ন। এমন না যে কাজ করার স্কোপ পাইনি, পেয়েছি, বাট ওই যে মানে কি বলে এটাকে ক্লাসিফিকেশন করলাম না কিছু নয় গেছে, হাই, মিড, লো। তো এমন কাজ করতে চাই না যেটার জন্য আমার নাম খারাপ হোক, আবার এমন কাজ করতে চাই না যেটার জন্য মানে মানে এমন কাজ করা যাবে না যেটা শুধু আমার বা অন্য কারোর নাম খারাপ হোক। তো ওইটাই। আচ্ছা, মানে এখন অনেকক্ষণ মানে অনেক আপনার আইডিয়া শুনলাম। এখন একটুখানি একটা প্রশ্ন করি, যেটা নট সিরিয়াস, হাইপোথেটিক্যাল কোশ্চেন। যেহেতু ফিল্মের ইস্যু আসলো, যে আপনি বললেন যে বেছে বেছে কাজ করতে হবে, ধরুন মানে হাইপোথেটিক্যাল, নট রিয়েল, ধরুন আপনার কাছে তিনটা প্রস্তাব এসেছে আপনার কাছে, যে আপনি এআর রহমানের সাথে কাজ করবেন বলিউডে, অথবা সাউথ ইন্ডিয়ায় এআর রহমানের সাথে কাজ করবেন, বা রাজমৌলির সাথে কাজ করবেন। রাজমৌলি ডিরেক্টর, উনি আপনাকে ফিল্মে নিচ্ছেন। বাংলাদেশ থেকে আপনি শাকিব খানের সাথে কাজ করবেন, এই অফারটা আছে। আর হলিউডে অফার আছে আপনার একটা বিগ প্রোডাকশন। মানে এখন তিনটা টাইম সেম, এখন আপনার কাছে অফার আছে, আপনি কোথায় কাজ করতে চান, মানে কোথায় আপনি কমফোর্টেবল ফিল করবেন বলে আপনি মনে করেন এই মুহূর্তে? ফার্স্ট অফ অল যেটা ঘটনা, এইটাই যেটা বলতেছিলাম যে নাম খারাপ হোক এমন কিছু করা যাবে না, কিন্তু নাম ভালো হোক। আমি সবসময় চাবো যে মানে আমাদের যে সার্কামস্টেন্স আছে, আমাদের এনভায়রনমেন্ট, এটার ইমপ্রুভ যেন হোক, এটা ইমপ্রুভ যেন হয়। আমি অবশ্যই ট্রাই করবো যে পাশের দেশ বা দূরে কোথাও না যাওয়ার আগে আমার কাছে যদি প্রপার রিসোর্স থাকে, লাইক আমি যদি হলিউডে গিয়ে কাজ করি, ওখানে অলরেডি আমার রেডিমেড রিসোর্স আছে, আমি জাস্ট আইডিয়া জেনারেট করবো আর কাজ করবো। আমি যদি বলিউডে চাই, আমি যদি এআর রহমানের সান্নিধ্যে থাকি, তো আমার তো কোনো টেনশন নেই, আমি জাস্ট আইডিয়া জেনারেট করে কাজ করবো। কারণ ওইখানে আমার কাছে মানে মানে রিসোর্সের কোনো কমতি নেই, কিন্তু বাংলাদেশে রিসোর্সের প্রচুর অভাব। সো এখানে শুধু আমার আইডিয়া জেনারেট করলে হবে না, আই হ্যাভ টু ফাইন্ড আউট রিসোর্সেস। সো আমাকে প্রচুর 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 এক্সারসাইজ দিতে হবে যে আমার রিসোর্স কালেক্ট করা, স্টোরি বোর্ড কি আছে ওটা অ্যাকচুয়ালি বুঝা, ওই তুমি আমি ভালোবাসা শেষে ভিলেনের সাথে মারপিট করে নায়িকাকে বাঁচিয়ে আসলাম, কাহিনী যদি এরকম হয়, এই তো সব সেমই কাহিনী, লাভ কি হলো? কাহিনীর মধ্যে যদি টুইস্ট না থাকে, যদি চেঞ্জেস না থাকে, লাইক বাইরের দেশে আমরা মুভি কেন দেখি, আমরা কেন ওই সিনেপ্লেক্সে গিয়ে হলিউডের সিনেমা দেখি?
কারণ চেঞ্জেস আছে, কাহিনী আছে, ওগুলো এক একটা মানে এক এক রকম মজা। বাংলাদেশে আমরা সিনেমা দেখতে যেতে চাই না, কারণ আমরা সবাই কাহিনী জানি যে একটা নায়ক থাকবে, একটা নায়িকা থাকবে, তাদের মাঝখানে একটা ভিলেন থাকবে, ভিলেন হচ্ছে ঝামেলা করবে, নায়ক হচ্ছে সব ঝামেলা মিটায়, শেষমেশ ওই নায়িকার সাথে একসাথে থাকবে। ম্যাক্সিমাম 80% কাহিনী সেম। আমি কেন চাই না সেটা এই কাহিনীর মধ্যে আমি কাজ করতে যাবো, এই কাহিনীতে কাজ করার জন্য অ্যাকশন আছে, দরকার নেই। কিন্তু মানে যদি দেখি চেঞ্জেস আছে, আমি অবশ্যই বাংলাদেশে স্টে করবো, হলিউডে যাবো না, বলিউডে যাবো না। মানে আপনি এই অবস্থানে, এটা তো একটা মনে করেন যে ইয়েতে অপশন হয়ে গেল, যে খুবই টেকনিক্যাল অ্যান্সার হয়ে গেল আপনার কাছে এখন। মানে এই বর্তমান সিচুয়েশনে আপনার কাছে তিনটা অপশন আছে, আপনি ই করতে পারেন তো আমি যদি যে ডিরেক্ট যদি চুজ করেন এখন। হ্যাঁ, আমি যদি বাইনারিতে অ্যান্সার দিই তাহলে আমি অবশ্যই বলবো আমি বলিউডে স্টে করবো। এখন বলেন। তো বিগত তাদের হ্যাঁ, তাদের হচ্ছে মানে তাদের যে ডায়াগ্রাম, মানে তাদের মিস মানে কাজ করার যে ডায়াগ্রাম, ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে আপনার আশেপাশে সবকিছুকে অ্যাবজর্ব করে। লাইক আপনি হলিউডের ফিলটা পাচ্ছেন, আবার আমাদের যে এই যে নেটিভ যে যে টেস্ট, আমাদের যে সাউথ এশিয়ান টেস্ট, ওইটাও আপনি পাচ্ছেন, মানে সবকিছু পাচ্ছেন একের ভিতরে। মানে আমরা প্রায় শেষের দিকে। আপনার মানে যদি মিউজিক ইন্ডাস্ট্রি ব্যতীত আপনার আরো অনেক আগ্রহের কথা আমরা জানি। আপনি ব্যক্তিগতভাবে আপনার পরিবার, মানে আপনার যিনি বড় ভাই, উনি অ্যানিমেল লাভার। তো ওই জায়গাগুলো যদি একটু ক্লিয়ার করেন যে সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে আপনারা আসলে কি করতেছেন, সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে যদি এবং এনিম্যাল ওয়েলফেয়ার, এনিম্যাল রাইটস নিয়ে আপনাদের কিছু কাজ আছে। তো ওই কাজগুলো যদি একটুখানি ডিটেইল করতেন। সো বেসিক্যালি আমার ভাইয়া, বড় ভাইয়া, উনি হচ্ছে সবসময় মানে রাস্তাঘাটে যখন হাঁটাচলা করতো, বেসিক্যালি একদম নর্মাল যখন ছিল, মানে এখন তো হচ্ছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে, দ্যাটস ওয়াই এগুলো নিয়ে তো বেশি এমফেসাইজড হয়ে আছে। বাট আগে যখন আমরা নর্মালি রাস্তা হাঁটাচলা করতেছি, দেখতেছি একটা কুকুর, মানে মেবি ও ক্ষুধার্ত খাওয়াচ্ছে, মেবি ও পিপাসা থাকতে পারে, এরকম ভেবে হয়তো পানি কিনে একটা বোলের মধ্যে দিচ্ছে। এরপরে ধরেন একটা গরিব মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলছে বা আমাদের দিকে তাকিয়ে আছে, তাকে যে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি কি ক্ষুধা লাগছে, আপনি কিছু খাবেন, মানে এরকম তাকে খাওয়াচ্ছে, নিয়ে যে বসে খাওয়াচ্ছে, এরকমটা সবসময় চলতো। এরকম না যে রিসেন্টলি চলছে। এটা হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের পারিবারিক ভাবে আসা। এই ব্যাপারগুলো আমাদের মানে আশেপাশের প্রত্যেকটা মানুষই, আমাদের মানে শুধু আমাদের ফ্যামিলি না, আমাদের ব্লাড রিলেশন সবাই মোটামুটি এরকম করে। বিশেষ করে আমার মা, উনিও ছোটবেলা থেকে বিভিন্ন আমি যখন ছোট ছিলাম, এখন তো উনি হাউস ওয়াইফ হিসেবে আছেন, বয়স বেড়েছে, এরকম স্ট্যাবিলিটি গায়। তো আমি ছোটবেলা থেকে দেখতাম যে উনি বিভিন্ন ধরনের এরকম ওয়েলফেয়ার নিয়ে কাজ করতেন। Like আমাদের গলিতে যত গরিব মানুষ আছে, যত বাচ্চা কাচ্চারা আছে, বাচ্চা কাচ্চা যত ধরেন গরিবরা কি খেলনা পাইতো না, তারা কি দিয়ে খেলতো, তারা ধরেন যে ক্যান, মানে ক্যান কিভাবে জানি কিন্তু একটা গাছের ডাল, ওটার মধ্যে ক্যান কিভাবে সেট করে এরকম ঘুরাই খেলতো। তো এরকম অনেক নিজের নিজের খেলনা বানায় খেলতো। তো আম্মা করতো কি, আমরা এরকম ফান্ড কালেক্ট করতো, করে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য খেলনা কিনে নিয়ে আসতো, প্লাস্টিকের গাড়ি, এইটা ওইটা, বল, ফুটবল, এগুলো এনে ওই আমাদের এলাকার মধ্যে বিভিন্ন ধরনের কি বলে প্রতিযোগিতা, মানে প্রতিযোগিতা অনুষ্ঠান। এখানে হচ্ছে ধরেন চকলেট হাত, মানে ছোট ছোট যারা জিতবে ওদেরকে হচ্ছে এরকম মানে একটু এক্সক্লুসিভ প্রাইজ দিবে, আর যারা জিততে পারবে না তাদের জন্য প্রাইজ আছে, এরকম না তাদের জন্য প্রাইজ নেই। তো যাই হোক, এরকম হচ্ছে সবসময় আশেপাশে যারা একটু লোয়ার ক্লাস ছিল বা যাদের মানে সামর্থ্য কম, তাদের জন্য দেখতাম আম্মা কিছু না কিছু করতো সবসময়। পরবর্তীতে যখন লকডাউন শুরু হওয়ার পর আমার ভাইয়ের মাথায় ঘুরলো যে রাস্তায় যে কুকুরগুলো আছে, তার হচ্ছে খাওয়া দাওয়া করতো যখন মানুষ রাস্তাঘাটে চলতো। তো আপনি যখন অফিস আদালত স্কুল কলেজ সবকিছু খোলা থাকতো, তখন হচ্ছে প্রচুর পরিমাণে খাবার ওয়েস্ট হতো। ওইসব ওয়েস্ট যখন ডাস্টবিনে থাকতো, কুকুর বিড়াল ডাস্টবিন থেকে ওদের খাবার কালেক্ট করে দিত, অথবা নর্মালি আমরা যখন রাস্তায় চলাফেরা করতাম কুকুর বিড়াল দেখলে আমরা খাবার দিতাম। বাট যখন লকডাউন শুরু হয়েছে তখন দোকানও বন্ধ, কমার্শিয়াল সব এরিয়া অফ, স্কুল কলেজ অফ, সবকিছু অফ। তো এইসব কুকুররা কিভাবে খাবে? আমরা দেখতেছিলাম যে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন মানুষদের আহ
ছোট ছোট বাজারে ব্যাগ করে গিফট হিসেবে পাঠাচ্ছে, লাইক যেন প্রতিটা পরিবার কারোর কাছে হাত না পাতে, প্রতিটা পরিবারে যেন মানে খাদ্য সংকটে না ভুগে, এরকম। কিন্তু রাস্তার যে প্রাণীগুলো আছে, মানে আশরাফুল মাখলুকাত বাদে যেসব প্রাণীরা আছে, ওরা কিভাবে সার্ভাইভ করতেছে, এরকম চিন্তা থেকে তার মাথায় আসলো যে আচ্ছা ঠিক আছে, সে হচ্ছে আমাদের আশেপাশে এরিয়াতে যতগুলো কুকুর বিড়াল আছে তাদের সে খাবার সাপ্লাই দিবে। এরকম করে সে করতো কি, দোকানে গিয়ে বিস্কিটের প্যাকেট কিনতো, কিনে হচ্ছে এরকম কুকুর বিড়ালকে দেখলেই ওখান থেকে যে যত মানে যখন খাইতো খাইতে থাকতো। তো পরবর্তীতে সে করলো কি, বাজার থেকে কার্টুন কার্টুন ভরে ভরে বিস্কিটের প্যাকেট আনলো। তো পরবর্তীতে সে দেখলো যে শুধু এখানেই না, সে হচ্ছে কুকুর বিড়ালদের পাশাপাশি মানুষদেরও খাওয়াবে। তার সেটার জন্য সে হচ্ছে চালের বস্তা কিনলো ওই লকডাউনের সময়। দুই ধরনের চাল কিনলো, একটা হচ্ছে মানুষদের খাওয়াবে আর একটা হচ্ছে কুকুর বিড়ালদের খাওয়াবে। কুকুর বিড়ালদের খাওয়ানোর জন্য আলাদা মাংস, আর মানুষদের খাওয়ানোর জন্য আলাদা মাংস। মানুষদের জন্য মুরগি, আর কুকুর বিড়ালের জন্য হচ্ছে গরুর যে এক্সট্রা পার্টস গুলো থাকে ওগুলো, এগুলো সব রিজার্ভ করতে থাকে। করার পর প্রতিদিন প্রায় এমনও গিয়েছে 100, 200, 250, 300 মানে মানুষ প্লাস কুকুর বিড়াল এদেরকে খাবার সাপ্লাই হিসেবে দিচ্ছে। তো তাকে দেখে তার পাশাপাশি আরো অনেকেই এরকম মানে হেল্প করার জন্য মানুষ যে মানে এত ভালো মতো হেল্প করতে পারতো মানে আমি জানতাম না, বিকজ আশপাশ থেকে খুব ভালো রেসপন্স আসতেছে। অমুক ভাইয়ের বাসা, সেই ভাইয়ের বাসা, সেই খিলগাঁও, সেই যাত্রাবাড়ি, সেই মানে সবাই খুব মানে খুব ডেডিকেটেড ভাবে হচ্ছে তাদের বাসায় রান্না করতেছে। হয়তো কেউ ফোন দিয়ে বলছে যে আপনি আজকে তোদের বাসায় রান্না করিস না, আজকে আমাদের বাসায় রান্না করি, এখান থেকে খাবার নিয়ে আমরা অমুক জায়গায় দিয়ে আসবো। তার জন্য তো মানুষ লাগে, এখন খাবার কিভাবে দেবো, ওগুলো তো যাতায়াতের জন্য খরচ প্রয়োজন হয়, ওইসব খরচও খাবার দেওয়া মানে ইজি বুঝি, সবাই নিজ থেকে সবকিছু করে আসছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ভালোবাসার একটা অন্যরকম মানে জায়গা থাকতে হয়। ভালোবাসা বা ডেডিকেশন কখনো মানে সবকিছুর মধ্যে ফিনান্সিয়াল ব্যাপারটা ঢুকতে হয় না। আমরা অনেক ধরনের ওয়েলফেয়ার দেখে থাকি, লাইক তারা হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকমের ডোনেশন নিয়ে কাজ করে। তো আমি যেটা দেখে আসছি যে মানে ডোনেশন ছাড়াও কাজ করা যায়। ডোনেশন যে মানে আপনার ওই ক্যাশ ডোনেশন দিতে হবে এরকম কিছু না, ডোনেশন থ্রু হার্টও আসতে পারে। যখন হার্ট থেকে ডোনেশন আসবে তখন না 101 সহ ডোনেশন আসে। আর থ্রু ফিনান্সিয়াল ডোনেশন তো একটাই ডোনেশন, ওটাতে তো আপনি ওটাতে অনেক কিছুই হয়। তো এটা ফ্যাক্ট। তো এইভাবেই হচ্ছে যাত্রা হয়। এখন হচ্ছে আমাদের উই আর নেচার নামের একটা সাংগঠনিক ওয়েলফেয়ার আছে, যেটা থ্রুতে আমরা কুকুর বিড়ালকে রেস্কিউ করি, তাদের হচ্ছে আমরা শেল্টারে পাঠাই। বর্তমানে আমি যতটুকু জানি নারায়ণগঞ্জে একটা শেল্টার আছে, সেটা পরবর্তীতে কেরানীগঞ্জে শিফট করে নেওয়া হচ্ছে, এবং আরো পাশাপাশি যত ওয়েলফেয়ার এবং শেল্টার যাদের ছিল তারা খুব ভালো সাপোর্ট দিচ্ছে। সো ওভারঅল জিনিসটা খুব ভালো যাচ্ছে। তো মানে আপনি মোটামুটি মানে আপনি মানে পারিবারিক ভাবেই আপনারা সংস্কৃতি, মিউজিক এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, মানে এই ধরনের মানে আবহের ভিতর দিয়ে থাকার কারণে অনেকের ভিতরে একটা মানবিকতার যে একটা সাংঘাতিক ধরনের অভাব যে সামগ্রিকভাবে ফিল করা যায় আশেপাশের এই বর্তমান সময়ে, সেইখান থেকে আপনারা পারিবারিকভাবে অনেকটা দূরে আছেন এবং প্রচন্ড মানবিক কাজ করতেছেন। পাশাপাশি আপনারা বলতেছিলেন যে আপনারা দুই ভাই মিউজিকের সাথে আছেন। তো আপনার যিনি মা, তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং আন্টিকে সালাম রইল, যে উনি মানে আমার কাছে মনে হচ্ছে উনি একজন রত্নগর্ভা মা। আমার কাছে মনে হচ্ছেন উনি একজন রত্নগর্ভা মা, যিনি আপনাদেরকে এই মানবিক শিক্ষাটুকু দিয়েছেন যে শুধু মানুষ নয়, সমাজ নয়, তার পাশাপাশি সমাজের যে প্রাণী আছে যারা কথা বলতে পারতেছে না, তাদের প্রতিও আমাদের মানুষ হিসেবে কিছু দায়িত্ববোধ আছে। এবং আপনার যে মিউজিক ক্যারিয়ারের প্রতি আপনার যে ঝোঁক, সেটা আপনার গ্র্যান্ড প্যারেন্টস থেকে আপনার মা হয়ে থ্রু আপনার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমরা যেই জিনিসটা সর্বশেষে একটুখানি আমাদেরকে বলবেন যে আপনার ভবিষ্যৎ মূল্যায়নটা কি, আপনি কত দূর যেতে চান, কি নিয়ে থাকতে চান? খুবই টাফ।
খুবই টাফ একটা প্রশ্ন, বিগত আমাদের সবারই কিছু না কিছু এইম থাকে। লাইক আমরা ছোটবেলা থেকেই ওই যে যখন রচনা শিখছি যে এইম ইন লাইফ, তখন থেকেই তখন থেকেই মাথা মানে ঢুকতে আছে জীবনে এইম থাকতে হয়, যে একটা এইম থাকতে এরকম এরকম হবে। কিন্তু এটা তখন আমরা ছোট থাকি, তখন হচ্ছে আমাদের কোনো মানে সার্কামস্টেন্সেস ঝামেলা থাকে না, সারাউন্ডিংস এর কোনো প্রবলেমস থাকে না, আমাদের এনভায়রনমেন্ট থাকে একদম ক্লিন। আমরা শুধু জানি আমরা পড়াশোনা করব, কাজ করব, মানে পড়াশোনা করব, ঘুমাবো, খাবো আর বাসায় ম্যাগি দিতে হবে, এত ছাড়া আমাদের লাইফে কিছু থাকে না। বাট সময়ের সাথে সাথে যখন আপনার সিচুয়েশন চেঞ্জ হয়, আপনি নতুন নতুন সার্কামস্টেন্সের ভিতরে ঢুকতে থাকেন, আপনি তখন লাইফ নিয়ে স্ট্রাগল করতে থাকেন, তখন আপনার এইম নিয়েও হয়তো আপনি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যান। হয়তো অনেকে পড়ে না, অনেকে ধাপা ধাপ, কারণ তার মানে আমার ঘটনা হচ্ছে আমার মাথায় 10টা চিন্তা একসাথে ঢুকে, এই জন্য হচ্ছে আমার ফোকাস করতে একটু ঝামেলা হয়। হয়তো যা 10টা চিন্তা মাথায় একসাথে ঢুকে না, এক জায়গায় ফোকাস থাকে, ও হয়তো এইম যেটা ওটা মানে একদম সাকসিড হয়ে থাকে ও এইম অনুযায়ী। বাট আমি হচ্ছে মানে আমি হচ্ছে খুব রিসেন্টলি যেটা অনুধাবন করতে পেরেছি সেটা হচ্ছে আই হ্যাভ টু ডিসাইড ইন আ বাইনারি ওয়ে, হয় ইদার হ্যাঁ আর না, হয়তো এটা না এটা। আমি সবসময় চলতাম চাচ্ছি ঠিক আছে এই ফোনটা কিনবো না এই ফোনটা কিনবো, খুব কনফিউজ থাকতাম যে এটা না এটা, এটা না এটা। বাট এখন হচ্ছে আমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতেছি, যে ব্যাপার আমি সবসময় নিজেকে নতুন নতুন ভাবে আবিষ্কার করি, নতুন নতুন কিছু শিখি। আমি যখন নতুন মানুষের সাথে চলি, আমি তার সাথে চলি অবশ্যই, তার যে ভালো দিকগুলো ওগুলো হচ্ছে আমি তার থেকে গ্র্যাব করার ট্রাই করি, আর তার যে বাদ বাকি যেসব এভারেজ দিক বা খারাপ দিক ওগুলোকে আমি জাস্ট ইগনোর করি। সো ভালো দিকগুলো গ্র্যাব করার থ্রুতে যেটা হয় আমি অনেক কিছু অনুধাবন করতে পারি। লাইক আপনার লাইফ লাইফ জীবন মানে জীবন নিয়ে জানা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো ওই জীবন নিয়ে জানতে জানতে অনেক সময় চলে গেছে এক সময়। তো এখন হচ্ছে যেটা আমি এইম নিয়ে এখনো কনফিউজড, বিকজ অফ আমি মানে অনেক ধরনের সার্কামস্টেন্সের ভিতরে আছি, চলছি। তো ইনশাল্লাহ খুব সুন ব্যাপারটা সলভ আউট হয়ে যাবে যে আমার আসলে ফাইনাল ডেস্টিনেশন কি, যে আমার শেষে আমি কোথায় গিয়ে দাঁড়াবো। তো হোপ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সলভ আউট করতে পারি, দেখা যাক কি হয়। এই তো আমি এখনো আমি শিওর যে আমার ফাইনাল লেভেলটা কি, আমি কোথায় গিয়ে দাঁড়াবো সেই জন্য বলতে পারতেছি না। এর পাশাপাশি তো আপনি মানে একজন ভ্রমণ পিয়াসী, যেটা আমরা ইন্ট্রোতে বলতেছিলাম যে আপনি ট্রাভেল করতে পছন্দ করেন, আপনার ইউটিউব চ্যানেলে আপনি কিছু ট্রাভেল ব্লগের দিয়েছেন, এবং এটা সময় স্বল্পতার কারণে মানে আপনার এত কাজ এটা উইদিন 2 আওয়ার্স এর ভিতরে সম্ভব না প্রচার করা করা। তারপরেও আমরা আমাদের টাইম থেকে অনেক বেশি এক্সিড করে গেছি আপনার প্রতি, মানে কৃতজ্ঞতা, মানে সেই হিসেবে কৃতজ্ঞতা রইলো যে মানে আমি চিন্তা করতেছিলাম যে মানে দিন শেষে প্রোগ্রামটা হবে কিনা, বিকজ অফ আপনি আমাকে জানাচ্ছিলেন যে আপনার শরীরটা একটু অসুস্থ এবং আমি একটু ব্যাড ফিল করতেছিলাম মানে ফিজিক্যালি। তো মানে প্রথম মানে এই কৃতজ্ঞতা জানিয়ে রাখতেছি যে এত কিছুর পরেও আপনি আমার প্রোগ্রামে এসেছেন। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এত কিছুর পরেও আপনি ট্রাভেলিং করতেছেন, ট্রেকিং করতেছেন, এই গল্পটা একটু যদি শর্টলি মানে অল্পের ভিতরে করে দেন, যে আমাদের কাছে একটু এক্সপ্লোর করেন যে আপনার এই যে মানে বাইকের প্রতি যে আগ্রহ এবং আপনার ইন টোটাল যে ট্রাভেলিং এর প্রতি আগ্রহ। এখানে আপনার সম্ভবত একজন কমেন্ট করেছেন যে সিলেট যেতে চাই। তো আসলে কি সম্ভব আমাদের এই লকডাউনের ভিতরে সিলেট পৌঁছানো? মানে লকডাউন বলতে এখন অফিসিয়ালি লকডাউন নাই, কিন্তু আমরা সেলফ কোয়ারেন্টাইনে আছি, বলতে স্বেচ্ছাবন্দী এক ধরনের, যে প্রয়োজন না হলে আমরা যাচ্ছি না। একটু যদি বলতেন। তো মানে ভ্রমণ পিয়াসী ব্যাপারটা আসলে সবসময় কাজ করতো, সবসময় কাজ করতে মানে ছোট থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমি অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় ঘুরছি, অমুক জায়গায় অনেক কিছু করছি। তো ফাইনালি 2017-তে আমি প্রথম উইদাউট ফ্যামিলি ঢাকার বাইরে যাই ঘুরতে, সত্যিকারের মানে পুরো সাজেকে। তো ওখানে গিয়ে আমি যখন নিজেকে এক্সপ্লোর করি যে আচ্ছা ঠিক আছে আমি তো ঘুরতে তো আমার ভালোই লাগে,
আমার ঘুরতে হবে প্রচুর। তো ঘুরবো কেমনে? আমি হচ্ছে আমার বাইকের প্রতি সবসময় একটা ফ্যাসিনেশন কাজ করতো ছোট থেকে। সো ফাইনালি আমি বাইকটা কিনেছি এই জন্য, মানে যে আমি বাইক দিয়ে পুরো বাংলাদেশ কাভার করবো। তো মোটামুটি আমি 1 বছরে অলমোস্ট 22,000 কিলোমিটার ঘুরেছি বাইক দিয়ে উইদিন 1 ইয়ার। মোটামুটি আমি 36 ডিস্ট্রিক্ট কভার আপ করেছি। সো 35 নম্বর ডিস্ট্রিক্ট কভার করার পরেই হচ্ছে আমার সরি ব্যক্তি মানে আমার যে জেল সমস্যা এটা দেখা যায়। তো এটার পরেও আমি মোটামুটি টুকটাক এদিক ওদিক যাওয়ার ট্রাই করেছি। আমি ধরেন তোকে সাজেক, বান্দরবন, সিলেট, শ্রীমঙ্গল, কুয়াকাটা, টেকনাফ, কক্সবাজার, বরিশাল, নাটোর, আরো বহু জায়গায় মানে মানে লিস্ট আছে আমার, আমি দেখে দেখে বলতে হবে প্রচুর, মানে 36 ডিস্ট্রিক্ট মোটামুটি ভালো একটা নাম্বার, সাম অফ অ্যামাউন্ট। সো খুব মজা লাগতো বিকজ নতুন নতুন জায়গায় যাচ্ছি, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতেছি, নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হচ্ছে, তাদের মেন্টালিটি সম্বন্ধে আমি একটা আইডিয়া জেনারেট করতেছি, তারা আমাকে কিভাবে নিচ্ছে, তারা কেউ কেউ আছে খুব ভালো আপ্যায়ন করে, কেউ কেউ আছে খুব সন্দেহের চোখে দেখে, মানে ওভারঅল ব্যাপারগুলো খুবই এক্সাইটমেন্ট হিসেবে কাজ করতো। সো প্রথম দিকে আমি গ্রুপ ট্যুর দিতাম, পরবর্তীতে আমি এটা শুধু আমি আর আমার একজন প্লেয়ার নিয়ে চলে যেতাম। ইভেন আমি এমন আছে আমি সলো ট্যুর দিচ্ছি, শুধু আমি যেমন একা নাটোর ঘুরে আসছি, আমি একা আরো বেশ কিছু ছোট ছোট জায়গায় ঘুরে আসছি, বাট নাটোর ওয়াজ এ বেস্ট এক্সপিরিয়েন্স। লাইক আপনি একা 700+ কিলোমিটার ভ্রমণ করতেছেন উইদিন আ ডে, ভোরবেলায় রওনা দিচ্ছেন, একটা অপরিচিত জায়গায় ঢুকতেছেন, অপরিচিত মানুষদের সাথে ডিল করতেছেন একা, অপরিচিত জায়গায় ঘুরতেছেন। একটা বিল ছিল, বিলের নাম ধরেছি, যাই হোক ওই রাস্তাটা ছিল আপনার ইয়ার মতো। এখন সবাই কোথায় নিয়ে যায় ঘুরতে, কিশোরগঞ্জের কিশোরগঞ্জের হ্যাঁ, নিকলি, হাও। এক্স্যাক্টলি হাও। সো ওই নিকলি তো এখন, বাট আমি যখন ওই আপনার নাটোরে গিয়েছি ওইটা ছিল আগে, মানে নিকলির চেয়ে বেস্ট ছিল ওইটা, ওটা ছিল রাস্তা, রাস্তার মানে নদী মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। সো মানে একা ওই এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ ছিল, বাইক নিয়ে যাচ্ছি, পানি ছিটছিট করে মানে ছড়তেছে, অ্যাক্সিডেন্ট ভিডিও করতে পারিনি, ছবি করতে পারিনি, যাই হোক। তো হ্যাঁ, জোস ছিল। আর হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন খাবার এক্সপ্লোর করা, তাদের স্পেশালিটি, মানে যেমন টাঙ্গাইলের টাঙ্গাইলে কি জানি খেলাম মনে নেই, যাই হোক কিছু একটা। তো সব মানে সব সেই ভালো লাগতো, এগুলো হচ্ছে আমার সবসময় ভালো লাগে। এখন হচ্ছে একটু রেস্ট্রিকশনের মধ্যে পড়ে গেছি, লাইক আমার ফিজিক্যাল অবস্থা বেশি একটা ভালো না। আহ, কতদিন স্টেবল করবে সেটা আমি এক্স্যাক্টলি জানি না। আর খুব মেইনটেনের মধ্যে দিয়ে থাকতে বলছে, সেটাও হচ্ছে না, কারণ আলটিমেটলি ব্যাপারগুলো খুব টাফ মেইনটেইন করা, মানে পসিবল না। আপনার একটা দিনের একটা মানে সিংহভাগ সময় হচ্ছে আপনাকে মেইনটেইন করার পিছনেই দিতে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। তো দেখা যায় কি হয়, আলটিমেটলি সব শেষে সবকিছু মিলে সবকিছু কতদিন এক্সিস্ট করে, কতদিন সবাই পরবর্তী মনে রাখে, কতদিন এভাবে চলতে পারি, সবাই একসাথে মিলে থাকতে পারি, এই আম, আপনি তো দিন শেষে মিউজিশিয়ান, মানে ওভারঅল কি আপনি মিউজিশিয়ান হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? অবভিয়াসলি, বিকজ মানে ছোট থেকে আমার মানে ওই যে থাকে না যে আমার একজন ভাই ছিল, আমার একজন মা ছিল, তাদের সাথে আমি বড় হয়েছি, তার সাথে আমি বড় হয়েছি, পাশাপাশি গান, মানে এটা সব হচ্ছে আমার পরিবারের মতো, মিউজিক আমার পরিবারের মতো একটা জিনিস। So, একে নিয়ে আমার বড় হওয়া, লাইক লোকদের সাথে আমার আহ, মানে কি বলে ফ্রেন্ডশিপের রিলেশন পিরিয়ড ধরেন 10 বছর, 15 বছর, 20 বছর, বাট গানের সাথে আমার যে রিলেশন বা মিউজিকের সাথে আমার যে রিলেশন ওটা হচ্ছে মোর দেন 22 or 23 ইয়ার্স। মানে আমার মানে আমার মানে আমার নিজের বয়সের চেয়ে একটু কম। সো এটা নিয়ে আমি খুবই বোধ করবো অবভিয়াসলি। তো সেক্ষেত্রে যদি এখন একটা হাইপোথেটিক্যাল বলি, সেক্ষেত্রে আপনি কি রাফসান আহমেদের কোনো ফিল্মে
মানে সে একজন অ্যাসপায়ারিং ফিল্ম মেকার যদি হতে চায়, প্রজেক্ট যদি হাতে নেয়, ফুল লেন্থ ফিল্ম বলেন, সেক্ষেত্রে কি আপনি মিউজিক্যাল স্কোর করবেন? সেই ক্ষেত্রে আমি যদি বলি যে শুধু ফুল লেন্থ মিউজিক স্কোর না, রাফসান আহমেদের যত সাপোর্ট প্রয়োজন হয়, অ্যাজ মাই ফ্রেন্ড, অ্যাজ মাই ক্লায়েন্ট, অ্যাজ মাই যা কিছু হোক, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপটা আসলে। সো ওই ক্ষেত্রে তো অবভিয়াসলি বাই হার্ট ফ্রম হার্ট আমি চেষ্টা করেই যাবো যেন ভালো মানে কিছু যেহেতু একটা আপনি বলতেছিলেন যে যেহেতু শাকিব খানের সাথে আপনি, মানে একটু আগে বলতেছিলেন যে শাকিব খান, তিনটা অপশন দেওয়া হয়েছিল হাইপোথেটিক্যাল, মানে সব কিন্তু হাইপোথেটিক্যালি বলতেছি আমি, যে শাকিব খান, এআর রহমান এবং হলিউডের ফিল্ম। সেক্ষেত্রে আপনি বলতেছিলেন যে বলিউডে আপনি একটা জায়গা করতে চান মিউজিকে এখন বর্তমান অবস্থায়। তো আমরা যে মনে করেন যে আপনাকে আরেকটা হাইপোথেটিক্যাল দিলাম যে আমি, যে আপনি রাফসান আহমেদের সাথে প্রজেক্টে কাজ করতে চান কিনা। তো সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা হচ্ছে যে বন্ধুত্বের জায়গা থেকে আপনি হয়তো একটা সাপোর্ট আপনি আমাকে দিতে চান, এরকমই তো জিনিসটা। এটাই তো মানে সেই ক্ষেত্রে মানে মানে প্রোগ্রামের স্ট্রাকচারের জন্য অনেকক্ষণ আমরা মানে আপনিতে ছিলাম, তো এই জিনিসটা অনেকক্ষণ ধরেই চেষ্টা করতেছিলাম যে প্রোগ্রামটাকে আমরা কতটুকু ইয়েতে নিয়ে যেতে পারি, কতটুকু অডিয়েন্স রিলেটেড নিয়ে যেতে পারি, অডিয়েন্স আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটুকু অতটুকু যাতে এক্সপোজ না হয়, তার চেয়ে বরঞ্চ আপনার মানে তোর কাজের জায়গাটা যাতে পরিষ্কার হয়, তোর কাজের জায়গাটা যাতে পরিষ্কার হয়, ওই জায়গা থেকে আমরা কথা বলতে চেষ্টা করতেছিলাম। এখানে একজন কমেন্ট করেছেন ফারাবি ধ্রুব, ইমের মিউজিকের সাথে ঘোরাঘুরিটা অনেক রিলেটেড, যত হাওয়া বদল হয় ততই ওর মিউজিক্যাল জার্নিটাও অনেক এনরিচড হয়। অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড আমি প্রাউড ফিল করি ওর সাথে মিউজিক করে ট্যুরমেট হতে পেরে। তো আমি যেটা প্রথমেই শুরুতেই বলতেছিলাম যে এই যে আপনি আর তুমিতে গ্যাঞ্জাম তুই গ্যাঞ্জাম লেগে গেছে তো অনেকক্ষণ, মানে প্রোগ্রামের মুডের কারণে। তো যেই জিনিসটা হচ্ছে আমাদের যে সর্বশেষ অনুষ্ঠানের সর্বশেষ অংশটাতে আপনি যদি বলতে চান কিছু, আপনার এই যে লাস্ট কমেন্টটা, এর আগেও সে কমেন্ট করেছে ফারাবি ধ্রুব যে প্রোগ্রাম শেষে মা চল শরীরটা সুস্থ করে আমি তোর বাইক নিয়ে আসতেছি তোর বাসায় নিচে। তো এই অবস্থায় আপনার যে বন্ধু বান্ধব, আবার বলতেছি আপনি, বিকজ অফ সবকিছুই প্রোগ্রামের স্বার্থে, তো ব্যক্তিগত বন্ধু বান্ধব মিউজিক সাথে এতগুলা জিনিস একসাথে মেনটেন করা কিভাবে পসিবল হয়, আর এত কিছু মেনটেন করা কিভাবে পসিবল হয় একজন মানুষের পক্ষে, সেইটা আমার জানার ইচ্ছা খুবই। মানে ব্যক্তিগতভাবে আমি কয়েকদিন চলাফেরা করেছি, আড্ডা টাড্ডা দিয়েছি, মানে কয়েকদিন বললাম বিকজ অফ মানে একটা লাইফ স্প্যানের মতো করে, মানে বন্ধু বান্ধব মানে তো ওইভাবে মানে কাজের সাথে ডিরেক্ট লিঙ্ক আপ না। তো আমরা যেভাবে দূর থেকে তোকে দেখেছি এবং দূর থেকে মিউজিক এবং যে আগ্রহের জায়গাগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি তোর কাছ থেকে, তো ওই জায়গাটুকু থেকে এই যে কমেন্ট গুলো আসতেছে যে মিউজিকের সাথে ট্যুরের একটা ইন্টার কানেক্টিভিটি, এটাতে আরো বেশি এক্সপোজড হওয়া যায়, এই বিষয়টা দিয়ে শেষ করতে চাই, শেষ রিমার্কটা নিতে চাই। এবং আজকে চিরপিং বার্ডস টেলস অফ সোল এপিসোড 1 সিজন 1, এইখানে তৌসিফুর রহমান ইমকে আমরা এনেছি একটা কারণেই। তৌসিফুর রহমান ইম অনেক সম্ভাবনাময় একজন মানুষ, মানে আমি ফাইনাল রিমার্কটা আমার দিক থেকে দিচ্ছি, একজন সম্ভাবনাময় মানুষ, তার অনেক কিছু এক্সপ্লোর করার আছে এবং এই অল্প সময়ের ভিতরে এই রকম মাল্টি ট্যালেন্টেড ইনস্ট্রুমেন্টালিস্ট, বাদ্যযন্ত্র শিল্পী, যার খুবই ছোটবেলা থেকে পদচারণা সঙ্গীতের সাথে, সুরের সাথে, তালের সাথে, লয়ের সাথে, এবং এই সুর তাল লয়ের সাথে জীবনযাপন করতে, এই যে প্রকৃতির সুর এবং গানের সুর এই যে মিলে যাওয়া এবং বাউল সঙ্গীতের সাথে তার চলা, সব মিলিয়ে ফাইনাল রিমার্ক আমি রাফসান আহমেদ চিরপিং বার্ডস টেল অফ সোলের সিজন 1
এপিসোড 1 থেকে বলছি। তো আমার সম্বন্ধে যদি কোনো মূল্যায়ন থাকে, ভালো অথবা খারাপ, এই অনুষ্ঠান সম্বন্ধে যদি কোনো মূল্যায়ন থাকে, ভালো খারাপ, মানে টেলস অফ সোল, আত্মার কথা শুনতে চাই সর্বশেষ। আমরা প্রোগ্রাম শেষ করব, তার আগে শেষ সীমাটা একটু শুনি। বার্ডস মানে চমৎকার ছিল। মানে আজকে খুব অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমি কালেক্ট করলাম, আরেকটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো মানে যেটা বলতেছিলাম যে সবসময় হচ্ছে আমি চাই যে নতুন নতুন কিছু এক্সপ্লোর করি, কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করি। সো রাফসান আহমেদ আজকে আমাকে যে এক্সপিরিয়েন্সটা দিল তা অবশ্যই সবসময় মনে থাকবে। আর আজকে যেহেতু ফার্স্ট সিজনের ফার্স্ট এপিসোড, সো মানে এটা খুবই লাকি টু মি ফর মি যে আমি এটা মানে একজন মানে ফার্স্ট গেস্ট হিসেবে এই প্রোগ্রামে জয়েন করতে পেরেছি। সো থ্যাংক ইউ। আর হচ্ছে যেটা বলা, ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে মানে আমাদের সবসময় উচিত এক্সপ্লোর করা, কারণ লাইফ কখনো থেমে থাকে না যদি কিনা আমরা থামায় রাখি। লাইক আপনি যদি সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে চাকরিতে যান, চাকরি করে বাসায় এসে বউ বাচ্চাকে সময় দিয়ে আবার ঘুমায় যান, একটা চেইনের মধ্যে যদি সারা জীবন থাকেন, লাইফ এক্সপ্লোর হবে না। অনেক ধরনের সমস্যা হবে, অনেক ধরনের আশেপাশে ঝামেলা হবে, কিন্তু তবুও ওগুলো এক্সপিরিয়েন্স। সবকিছুতেই আপনাকে এক্সপ্লোর করতে হবে। নতুন জায়গায় যান, নতুন মানুষদের সাথে মিলুন, চোরের সাথেও বন্ধুত্ব করেন। ভাই চোর মানুষ, চোরের থেকে অনেক কিছু শিখার আছে। চোরের থেকে শুরু করে বড় বড় বাটপার মানে বড় বড় কি ধনী ব্যক্তিদের সাথেও সবার সাথে সম্পর্ক রাখেন, সবার থেকে কিছু না কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এন্ড সবচেয়ে বড় ব্যাপার, 10 জনের সাথে মিশলে না নিজেকে ভালো মতো জানা যায়, নিজেকে ভালো মতো বোঝা যায়। একা থাকলে নিজেকে ঠিক মতো বুঝে যায় না, নিজে সব মানে কম্পারিজন থেকে মানে কম্পারিজন করে ডিফার করা যায়। সো সবাইকে বলা একটাই কথা, এক্সপ্লোর। আর হচ্ছে সবাই সবার সাথে মিশেন, কিন্তু ভালো দিকগুলো শুধু গ্র্যাব করেন, খারাপ দিকগুলো গ্র্যাব করার দরকার নেই, এগুলো স্কিপ করেন। লাইফ, জীবন হয় সুন্দর। সো জীবনকে উপভোগ করেন। শুধু মানে একটা জিনিসের পিছনে দৌড়ানোর কোনো মানে নেই। তো সবকিছুই দেখতে হবে, সবকিছুই জানতে হবে। এত বড় দুনিয়া, শুধু এক জায়গায় বসে থেকে লাভ নেই। সো হ্যাঁ, নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে হবে, এটাই। আচ্ছা, আমরা একটু শেষের দিকে আছি। তো আপনার মানে যেহেতু শরীর খারাপ, আপনি বলি, তুমি বলি, তুই বলি, শরীর খারাপ, তো কষ্ট দিতে চাচ্ছি না। তো আমরা একটু একটা গান শেষের দিকে শুনতে চাচ্ছি। আমরা একটু শেষের দিকে আপনার একটি কাভার শুনবো। এটা দিয়েই জীবনের গল্প শুরু শেষ করব। আমরা চাই যে আপনি আরো এগিয়ে যান, তুই আরো এগিয়ে যা, তুমি আরো এগিয়ে যাও। যে স্যালুটেশনে আমরা এগিয়ে যাই জীবনের স্বপ্নের পথে থাকি। যেই ছকে বাঁধা আমাদের জীবন, সেই জীবনের বাইরে বের হয়ে জীবনকে দেখতে শিখি, জীবনকে আবিষ্কার করতে শিখি। আমাদের প্যাশনের পিছনে আমরা ছুটবো অবশ্যই, কিন্তু অবশ্যই ক্যালকুলেটিভলি, অবশ্যই স্বপ্নের পিছনে চোখ বন্ধ করে নয়, স্বপ্নের পিছনে প্যাশনের সাথে এবং বুঝে শুনে আমরা এই কঠিন সময়কে জয় করার চেষ্টা করব। এখন আমরা একটু ইয়েতে যাচ্ছি, পারফরমেন্সে যাচ্ছি। জীবন অনেক সুন্দর, এসো জীবনের জয়গান গাই। তো ধন্যবাদ তৌসিফুর রহমান ইম। যে প্রোগ্রাম আমরা করার চিন্তা ভাবনা করেছিলাম, যে আমাদের যে তরুণ প্রজন্ম
তারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে চায়, তাদের জন্য অনেক সুযোগ আছে। আমরা পুরা তৌসিফুর রহমান ইমকে একটি ক্যানভাসে এনেছি। এই ক্যানভাস, তার পিছনে অনেকগুলো হাতের ছাপ আছে। তো এই যে ক্যানভাস, এই ক্যানভাসের পিছনে অনেক সুখ দুঃখের, অনেক হার্ডলস, অনেক স্ট্রাগল এবং অনেক অ্যাচিভমেন্টের গল্প আছে। এই অ্যাচিভমেন্ট থেকে মানে নতুন যারা আসবে, মিউজিক ইন্ডাস্ট্রিতে হোক, বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রিতেই হোক, প্রফেশনালি আসতে চায়, তার মানে একজন ইমের ব্যক্তিগত চোখ থেকে যেই জার্নিটা ইম করেছে, সেই জায়গা থেকে আমরা দেখাতে চেষ্টা করেছি এবং একটা প্রেসক্রিপশন আকারে থ্রু ইম, তৌসিফুর রহমান ইম একটি প্রেসক্রিপশন আকারে দেওয়ার চেষ্টা করেছি যে জীবনকে উপভোগ করতে কত ধরনের পথ আছে। এবং ইম একটি শব্দ তার বায়োতে ইউজ করে, সেম মিশন উইথ থাউজেন্ডস অফ পার্সপেক্টিভ, এ লাইফ থাউজেন্ড অফ পার্সপেক্টিভ। এবং এই গল্প টেলস অফ সোল, আত্মার গল্পে আমরা সেই পার্সপেক্টিভ গুলো তুলে আনার চেষ্টা করতেছি। এবং এই জায়গা থেকে তৌসিফুর রহমান ইমদের মতো যারাই আমাদের এই প্ল্যাটফর্মে আসবেন সামনের থেকে, তাদের কাছ থেকে কিছু রিডিংস আপনারা পাবেন। টেলস অফ সোল, চিরপিং বার্ডস, টেলস অফ সোল প্রথম পর্ব, প্রথম সিজন আমাদের প্রতিশ্রুত সময় থেকে অনেক দূরে এগিয়ে গেছে। সেই জায়গা থেকে শেষ করতে চাচ্ছি, আর কথা না বাড়াই, যেহেতু তৌসিফুর রহমান ইম একটু অসুস্থ, এবং আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, তৌসিফুর রহমান ইমকেও ধন্যবাদ, কেননা তৌসিফুর রহমান ইম অনেক সময় কম্প্রোমাইজ করে, আমি ওকে অনেক জায়গা থেকে কমিউনিকেট করার চেষ্টা করেছি, ফর্মালি ইনফর্মালি কমিউনিকেট করেছি, মানে উইথ ডিউ রেসপেক্ট প্রোগ্রামের জন্য। তো ওই যে মানে তৌসিফুর রহমান ইম বলতেছিল যে ও অনেক সময়ের ভিতর থেকে আমার জন্য যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যে সময়টা বের করলো, এই জন্য আমি কৃতজ্ঞ তৌসিফুর রহমান ইমের কাছে। যে আমাদের, এবং আমি সর্বশেষ এতটুকু বলতে চাই, আমাদের এই যে এই প্রচেষ্টার পিছনে কোনোভাবেই সম্ভব হতো না যদি আমার একটা মানে আমাকে আজকে প্রথম আপনারা দেখতেছেন অন স্ক্রিনে, তো অফ স্ক্রিনেও আমাদের একটা টিম কাজ করতেছে, তাদের সাপোর্ট, তারা হয়তো মানে সময় টু সময় আপনাদের সামনে আসবে। সব মিলিয়ে আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার সাথে আপনারা থাকবেন কুহকের সাথে, থাকবেন চিরপিং বার্ডস এ টেলস অফ সোলের সাথে। এই টেলস অফ সোল আপনাদের সেই সব মানুষের কাছে নিয়ে যাবে যারা আপনাদেরকে খুব কাছ থেকে তার জীবনের বৈচিত্র্যপূর্ণ গল্পগুলো বলতে চায়। এবং এই দিয়েই আমরা মোটামুটি আজকের প্রোগ্রাম এই প্রত্যাশার সাথে শেষ করব যে আপনারা সবাই তৌসিফুর রহমান ইমের যে গল্প, সেইখান থেকে হয়তো কিছু শিক্ষা নিয়ে, যারা শিক্ষানবিশ আছেন, যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আসতে চান, তৌসিফুর রহমান ইমের অনেক স্ট্রাগলের কথা শুনেছেন, ড্রিমের কথা শুনেছেন, এবং পাংচুয়ালিটির কথা শুনেছেন, কমিটমেন্টের কথা শুনেছেন। এই জায়গাগুলো থেকে টেক পজিটিভিটি, বি ক্রিটিক্যাল অ্যাবাউট ইউর পজিশন, ইউর অ্যাবিলিটি, এবং আপনি এক্সপ্লোর করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।